আমাদের যে প্রথম ঘন্টার গল্প রয়েছে, গল্পটি না একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে আমরা আজকে কাহিনীটি শুনবো। এই গল্পটির নাম হচ্ছে অবাঞ্ছিত আবাস। পড়ে শোনাবে সেতু প্রথম পর্ব এখন শুনবো। একটা বিরতি নিয়ে চলে যাব সরাসরি পরের পর্বে, তারপরে আবারও ফিরছি। আমার মনে হয় না যে বাড়িটাকে আমি কখনোই পছন্দ করেছি, আর আজ যখন বাড়িটার কথা ভাবি তখনও মনে হয় না আন কখনো বাড়িটাকে পছন্দ করত। আসলে বাড়িটা কিন্তু মোটামুটি ভালোই, তবে প্রথম দিনেই আমরা দুজনেই সেখানে কেমন যেন অস্বস্তি বোধ করেছি। অবশ্য যেসব কাণ্ড কারখানা ঘটে গেল তাতে সহজেই বলা যায় যে আমরা ভুলই করেছিলাম, কিন্তু আমার ধারণা প্রথম দিন দুপুরেই জায়গাটাতে আমরা কিছুটা অস্বস্তি বোধ করেছি। সেটা ছিল আগস্ট মাসের একটা দিন। আগের সপ্তাহে অন্তত আমরা 20টা বাড়ি দেখেছি। তখন আমরা একটা সাজানো ফ্ল্যাটে থাকতাম আর নিজের একটা আলাদা বাড়ির খোঁজে হন্যে হয়ে ঘুরছিলাম। অনেক টাকা খরচ করার সামর্থ্য আমাদের ছিল না। বাড়িটা দেখেই মনে হলো এজেন্ট ভদ্রলোক বাড়িটার দাম বলতে গিয়ে নিশ্চয়ই কোনো ভুল করেছে। অন্তত বাইরেটা দেখলে মনে হয় যে যেই পরিমাণ টাকা চাওয়া হয়েছে বাড়িটার দাম তার সাথে বেশি হওয়াই উচিত। আমি বললাম, বাড়িটা তো বেশ ভালোই, তবে ছাদটা যেন দেখতে কেমন। আন সন্নিগ্ধ গলায় বলল, আমি ঠিক বুঝি না, দেখতে তো ভালোই লাগছে, তবে বাড়িটা তো সাধারণ না হলেই ভালো হতো। বাড়িটা সত্যিই সাধারণ। 26 নম্বর ব্রায়ারফিল্ড এভিনিউর এই বাড়িটা শহরতলির অন্য সব বাড়ির মতোই। সামনে টিউডার আমলের নকল পাশকপালি লাগানো আর ঢালাই লোহার একটা বিশ্রী ফটক। একটা গ্যারেজও নেই। অবশ্য এটুকু ছাড়া বাড়িটার বিরুদ্ধে আর তেমন কিছু বলারও নেই। আন বলল, পাশের বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর, ঠিক আমার মনের মতন। বিচলিত বোধ করলাম। 26 নম্বর বাড়ির অন্য অংশটাই 24 নম্বর। দুটো বাড়ি মোটামুটি একই রকমের। আন বলল, না না, ওটা নয়, ওই পাশের বাড়িটা। ওই পাশের বাড়িটা এখনকার সাদামাটা পরিবেশের তুলনায় সত্যি অনেক বেশি আকর্ষণীয়। ভিক্টোরিয়া ছাদের গঠন, লম্বা জানালা, গম্বুজ, বাগানের গাছগুলি অযত্নে বেড়ে উঠেছে। দেখলেই বোঝা যায় বাড়িটা অনেকদিন খালি পড়ে আছে। হ্যাঁ, খুবই সুন্দর, তবে তবে বেশি বড়, আর মেরামত করতে অনেক টাকা ঢালতে হবে। আন দীর্ঘশ্বাস ফেলল। তুমি হয়তো ঠিকই বলেছ, তুমি তো সবসময় ঠিকই বলো। আন গাড়ি থেকে নামলো। বেশ তো, 26 নম্বর বাড়িটা দেখা যাক। যে লোকটা দরজা খুলে দিল সে আমার সমবয়সী, বিবর্ণ মুখ, চোখে চশমা, গায়ে সবুজ কার্ডিগান। মনে হলো আমার বাড়িয়ে দেওয়া হাতটা সে দেখতেই পায়নি, আবার দেখতে চায়নি, এটাও হতে পারে। বলল, আমার নাম ট্যাপলো, আর আপনি নিশ্চয়ই ডেভিড টার্নার, আর ইনি আমার স্ত্রী। ঠিক আছে, ভিতরে আসুন। হলে ঢুকলাম। আন আবহাওয়া সম্পর্কে কি যেন বলল, কিন্তু ট্যাপলো তার দিকে ফিরেও তাকালো না। হঠাৎ বলে বসলো, বাড়িটা ভালো, মনে হয় আপনাদের পছন্দ হবে, আর এটা বৈঠকখানা। একজোড়া মেষের মতো ট্যাপলোর সঙ্গে বাড়িটা ঘুরে দেখলাম। ভেতরটা বাইরের মতোই নিতান্ত সাধারণ। খুব সম্প্রতি কিছুটা সাজানো হয়েছে। ট্যাপলোই বলল, ওয়ারিংটা নতুন, আসবাবপত্র কার্পেটও নতুন বলেই মনে হলো। আনের মুখ দেখে আমি বলে দিতে পারতাম যে বাড়িটা দেখে সে মোটেই খুশি হয়নি, কিন্তু আমার কাছে তো বেশ ভালোই মনে হলো, আর দামের তুলনায় বেশ সস্তাও বটে।
দামটা যদি ঠিকঠাক বলা হয়ে থাকে আর বাড়িটার যদি কোনো গোপন ত্রুটি না থাকে, তাহলে কথাটা পাকা করে ফেলাই ভালো। দরকার হলে পরে আমরা এটা বিক্রি করে দিয়ে মডার্ন প্যাটার্নের একটা বাড়ি কিনতেই পারবো। রান্নাঘরে পৌঁছে আমাদের যাত্রা শেষ হলো। ট্যাপলো আমার দিকে ঘুরে বলল, দামটাও ন্যায্য বলে আমার ধারণা। আপনাকে খোলাখুলি বলছি, বাড়ি বিক্রির ব্যাপারটা আমি তাড়াতাড়ি চুকিয়ে ফেলতে চাই। আমার চোখে মুখে নিশ্চয় একটা সন্দেহ ঝিলিক দিয়েছিল, কারণ সে তখনই বলে উঠল, বাড়িটার যে কোনো দোষ আছে তা কিন্তু নয়। আমাকে ভুল বুঝবেন না, আমি মাত্র 6 মাস এ বাড়িতে বাস করেছি, আর বাড়িটা তৈরি করাও হয়েছে একটা ঘন্টার মতোই শক্তপোক্ত করে। প্রতিবেশীরাও শান্তশিষ্ট, রাস্তাটাও ভালো, দেখতেই পাচ্ছেন। বাড়িটা আদর্শ, সম্পূর্ণ আদর্শ। বুঝলাম যে আনের আগ্রহ বেড়েছে। বাড়িটা তাকে খুশি না করুক, ট্যাপলো করেছে। তার স্বভাবই ওই রকম, কোনো বস্তুর চাইতে মানুষের প্রতি তার টানটাই বেশি। ট্যাপলো তার সহানুভূতিটা ধরতে পারল, একটু কেশে বলল, কয়েক সপ্তাহ আগে আমার স্ত্রী মারা গেছেন। স্মৃতি বড়ই বেদনাদায়ক। কাজেই বুঝতেই পারছেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যেতে চাই। আন বলল, বটেই তো, আমি দুঃখিত। ট্যাপলো কিছুটা সুস্থির হলো। ঠিক আছে, তাহলে ওই কথাই হলো। ভালো কথা, ওই দামের মধ্যে কার্পেটগুলো পাচ্ছেন, আর রাতে ব্যবহারের জন্য হিটারগুলো। আমি পরিষ্কার বলে দিতে পারি, ট্যাপলোর স্ত্রীর কথা জানবার জন্য আনের মন তখন নিষ্পিস করছে। সংকোচে সঙ্গেই সে প্রশ্ন করল, অনেক দিনের অসুখ বুঝি? কি বললেন? না, মোটেই তা নয়, খুবই আকস্মিক, অপ্রত্যাশিত। এই প্রথম তার মুখে হাসি দেখলাম। ঠোঁট ফোটা হাসি, তবু হাসি তো বটে। তিনি এ বাড়িতে মারা যাননি। আপনারা সে ভয় করবেন না, বাড়িটা ভুতুড়েও নয়। সে উচ্চকণ্ঠে হেসে উঠল, এটা ভুতুড়ে বাড়ি নয়। এবার আনের বিচলিত হবার পালা। কোন রকম একটু হেসে সে জানালার কাছে গেল, বলল, আরে দেখো, বাগানটা দেখো। বাগানটার কথা তো আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। ট্যাপলো বলল, বোকামিটা আমারই, সেজন্য ক্ষমা চাইছি। পেছনের দরজাটা খোলা হলো, তার পেছন পেছন আমরাও বাড়ি গেলাম। বাগানটা লম্বা এবং সরু, আর বাড়িটার মতোই সাধারণ। লনটার দিকে এখন নজর দেওয়া দরকার। একেবারে শেষ প্রান্তে তরকারি বাগানটার অবস্থাও কোন রকম। আনের খুব বাগানের শখ, তাই আমি ট্যাপলোকে নিয়ে দরজা দাঁড়িয়ে রইলাম, আর সে বাগানে ঘুরে বেড়াতে লাগলো। একটা ঔষধি গাছের শাড়িকে সে খুব ভালো করে দেখতে লাগলো। ট্যাপলো বলল, এখানে একটা ভালো বাগান করার পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু তা তো আর হয়ে উঠল না। সেটা বেশ ভালোই হতো। এসব ব্যাপারে আমার অনাগ্রহকে চাপতে চেষ্টা করলাম। খোলা হওয়ার খাদ্যের স্বাদই বেড়ে যায়, ট্যাপলো মন্তব্য করল। আমাদের কথা এর বেশি এগুলো না। আনের দিকে তাকালাম, সে বাগানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। পাশের গম্বুজওয়ালা ভিক্টোরীয় বাড়িটার দিকে তার দৃষ্টি আটকে আছে।
দীর্ঘ চুলের রাশি সূর্যের আলোয় ঝলমল করছে। বললাম, ওই বাড়িটা আমার স্ত্রীর খুবই চোখে লেগেছে। ওই পুরনো বাড়িটা তো খালি, তাই না? ট্যাপলো প্রথমে জবাব দিল না। সে তাকিয়ে আছে আনের দিকে, তার মুখে একটা অদ্ভুত ভঙ্গি। আবারও জানতে চাইলাম, ওই বাড়িটা ওটা কি খালি? ট্যাপলো আমার দিকে মুখ ফেরালো। ওই বাড়িটা? হ্যাঁ, ওটা খালি। একটু কেশে তাড়াতাড়ি বলল, আপনার স্ত্রীর ভিতরে আসা উচিত, বেশ ঠান্ডা পড়েছে। সে থামল, মৃদু হাসল। অগাস্টের রৌদ্রস্নাত দিনে মোটেই ঠান্ডা ছিল না। সে আবারও বলল, আমি দুঃখিত। আপনি যেন কি বলছেন? ও হ্যাঁ, ওই বাড়িটার কথা। আমি জানি ওটা চক্ষুশূল, কিন্তু দেখতেই তো পাচ্ছেন দেয়ালটা খুবই উঁচু। তাছাড়া বাড়িটা শিগগিরই ভেঙে ফেলাও হবে, নতুন করে বানানো হবে। ও, তাহলে এই দোষের কথাই কি আমি এতক্ষণ সন্দেহ করছিলাম? ট্যাপলো বলতে লাগলো, অবশ্য তাতে কোনো ক্ষতি হবে না। 8 ডজন আধুনিক ধরনের বাড়ি তৈরি হবে, বা ওই রকম একটা কিছু। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কিছু একটা করা হবে। ও নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তার মুখটা আগের মতোই নির্বিকার। আমি ঘুরে দাঁড়ালাম। আন তখনও পাশের বাড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিকে অনুসরণ করলাম। মনে হলো দোতলার একটা জানালার দিকে সে তাকিয়ে আছে। জানালাটা খুবই বড়, রঙিন কাচের ছোট ছোট টুকরো দিয়ে অদ্ভুত একটা বর্ডার টানা হয়েছে। উল্লেখ করার মতো কোনো বৈশিষ্ট্য চোখে পড়ল না। দেখলাম, আন, এবার আমাদেরকে ফিরতে হবে। একটু নীরবতা। তারপর আন প্রথমে ধীর পায়ে, তারপর দ্রুত পায়ে আমাদের দিকে এগিয়ে এলো। তাকে বিচলিত দেখাচ্ছে। সে এলে বললাম, এবার আমাদের যেতে হবে। এমনিতেই মিস্টার ট্যাপলের অনেক সময় নষ্ট করেছে। মোটেই না, ট্যাপলো বলল। সে এক দৃষ্টিতে আনের দিকে তাকিয়ে আছে। আন জিজ্ঞেস করল, পাশের বাড়িটাতে কেউ থাকে কি? আমি জানি ওটা খালি, কিন্তু কিন্তু কি? ট্যাপলো বলল। আন হাসল। জানালায় কাকে যেন দেখলাম। কে যেন জানালায় দাঁড়িয়ে ছিল, আর সেই নারী। নারী? ট্যাপলো বলল। আপনি বলছেন নারী? আন তার দিকে তাকালো। না, অবশ্য এটা আমার কল্পনাও হতে পারে। বাড়িটা তো খালি, একতলার জানলাগুলো কাঠ মেরে আটকে দেওয়া হয়েছে। কিন্তু তাহলেও আমি বললাম, হয়তো কোনো ভবঘুরে হবে, অথবা কোনো অনধিকার প্রবেশকারী। ওরকম খালি বাড়িতে লোকজন তো ঢুকে পড়বেই। ট্যাপলো বলল, না, দরজাগুলো তক্তা দিয়ে এঁটে দেওয়া হয়েছে, কেউ ঢুকতেই পারবে না। আন বলল, তাহলে তো মিটেই গেল। ওটা আমার নিছক কল্পনা, আলোর ভেলকি। ঠিক তাই বলেই ট্যাপলো হঠাৎ মুখ ঘুরালো। আমরাও তাকে অনুসরণ করে বাড়ির ভিতরে ঢুকলাম। হল থেকে আমরা বিদায় নিলাম। বলে এলাম, বাড়ির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েই আমরা এজেন্টকে জানিয়ে দেব। গাড়িতে ওঠার আগে আন আর একটা কথাও বলল না। তারপর বেশ জোর দিয়ে বলল, কিন্তু আমি একটা কিছু নিশ্চয়ই দেখেছি, জানালায় যে হোক কেউ একজন ছিল। আমি অস্বস্তি বোধ করলাম। তুমি না হয় জানালায় কাউকে দেখেছো, তাতে কি হলো? বাড়িতে কেউ ছিল, ব্যাস মিটে গেল। আন আবার বলল, একটি মেয়েকে দেখেছি, সে আমার দিকে তাকিয়েছিল। আমি তার দিকে ঘুরে দাঁড়ালাম। আচ্ছা, এটাকে এত গুরুত্ব কেন দিচ্ছ তুমি? আন ভুরু কুচকে বলল, ঠিক বুঝতে পারছি না, কিন্তু না, ওটা কিছু না। তুমি ঠিকই বলেছ, এটা মোটেই গুরুত্বপূর্ণ তেমন কিছু নয়। আমি বিরক্ত হয়ে বললাম,
তা কেন বলছো? তুমি নিশ্চয়ই এটাকে গুরুতর মনে করছো, তা না হলে কথাটা বলতেই না। দেখো, সব ভুলে যাওয়াই ভালো। কি বলো, এখন বাড়ি চলো। আমি কঠিন কণ্ঠে বললাম, না, তুমি যতক্ষণ এ ব্যাপারে, জানালার মেয়েটির ব্যাপারে সব কথা না বলছো ততক্ষণ আমি যাব না। আমার কথা তুমি বিশ্বাস করবে না। আগে তো বলো, তারপরে দেখা যাবে। আন দীর্ঘশ্বাস ফেললো। বেশ, তাহলে শোনো। মেয়েটি দেখতে খুবই সাধারণ, লাল চুল, কিন্তু মুখটা আনশিউরে উঠল। বেশ ঠান্ডা পড়েছে, তাই না? মুখটা বিবর্ণ, সন্ত্রস্ত। শুনবো গল্পের দ্বিতীয় পর্ব। দেখো, আমি হলফ করে বলতে পারি সে আমার কাছে সাহায্য চাইছিল, সাহায্যের জন্য মিনতি জানাচ্ছিল, কোনো কিছু থেকে তাকে উদ্ধার করতে বলছিল। আন মাথা নাড়তে লাগলো। হয়তো এসব আমার কল্পনা, কিন্তু তাকে এমন বেপরোয়া মনে হচ্ছিল, কি বলবো বুঝতে পারছি না। আন তো সেরকম কল্পনাপ্রবল মেয়ে নয়। আমার বিশ্বাস সে জানালে কাউকে দেখেছে, কিন্তু বাকিটা? ট্যাপলো বলেছে বাড়িটা খালি, আর দরজা ভেঙে কেউ বাড়িটাতে ঢুকতে পারে না, কিন্তু বাগানে তার ব্যবহারও তো কিছুটা অদ্ভুতই ছিল। হালকা ভাবে বললাম, রোদে ভেমড়ি খেয়েছ। ঠাট্টাটা কাজে লাগলো না। আন তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, কাজেই এ কথা ভুলে যাওয়াই ভালো। এরকম কোনো ঘটনাই ঘটেনি, ঠিক আছে? তুমি যা বলবে। আমি অস্বস্তির সঙ্গে বললাম। আন বলল, বেশ, এ কথা আমরা ভুলেই যাব। এবার বাড়িতে চলো। আমার একটা কিছু চুমুক দেওয়া দরকার আমারও ছিল। গাড়ির চাবি ঘুরিয়ে বললাম, আর বাড়িটা সম্পর্কে কি বলো? সে হেসে উঠল। ওহো, সেটা তো ভুলেই গিয়েছিলাম। সে কথা পরে হবে, আগে বাড়িতে চলো। বাড়িতে ফিরে বাড়িটা সম্পর্কে অনেক কথা হলো। শেষ পর্যন্ত স্থির হলো বাড়িটা কেনা হবে। যদিও বাড়িটা আমাদের কারোরই খুব পছন্দসই নয়, তবুও দাওটা হাতছাড়া করার মতো নয়। দরকার হলে পরে আর একটা ভালো বাড়ি কিনলেই হবে। নতুন বাড়িতে প্রথম কয়েকটা সপ্তাহ কোনো অঘটন ঘটল না। বাড়িতে নতুন করে কিছু করার প্রয়োজন ছিল না। কেবল ঘরের যে রঙের পরিকল্পনা ট্যাপলো করেছিল সেটা আমাদের পছন্দ হয়নি। দু একটা ঘর নতুন করে সাজানো হলো, এটুকু ছাড়া আর কোনো অদল বদলি করা হলো না। মৃতা নারীর পরিত্যক্ত জুতো। ছাত্রটা করেই সঙ্গে সঙ্গে আমার অনুশোচনা হলো। বাড়িতে আসার কয়েক সপ্তাহ পরে 24 নম্বরের পাশের বাড়িতে দম্পতির সঙ্গে পরিচয় হতেই ঠাট্টাটার কথা মনে পড়ল। তার আগে পর্যন্ত তারা আমাদের এড়িয়েই গেছে। দুটো বাগানের মাঝখানের বেড়ার দুদিক থেকে মাঝে মধ্যে কিছু কথা হয়েছে মাত্র, কিন্তু কোনো না কোনো ছুতোয় তারা বাড়িতে ঢুকে গেছে। মধ্যবয়সী দম্পতি, তাদের নামটাও জানা হয়নি। শীঘ্রই অবসর গ্রহণে উন্মুখ। একদিকে নানান কথায় ভুলিয়ে সেই নাম না জানা মিসেসের সঙ্গে আলাপ জমিয়ে নিলাম, এবং কথা প্রসঙ্গে ট্যাপলোর কথাটাও তুললাম। নামটা শুনেই মিসেসের মুখটা কঠিন হয়ে উঠল, কিন্তু একটু পরেই অনেকটা সহজভাবে তাদের সম্পর্কে দু একটা কথা বলল। অবশ্য নতুন তথ্য বিশেষ কিছু ছিল না। ট্যাপলো দম্পতি খুবই সুবিবেচক প্রতিবেশী ছিল, শান্তশিষ্ট ভদ্র। কিন্তু কিছুদিন পরেই মিসেসের ব্যবহার কেমন যেন হাস্যকর মনে হতো। ঘন্টার পর ঘন্টা বাগানে দাঁড়িয়ে থাকতো, বিড়বিড় করতো, কাঁদতো। আর কিছুদিন পরেই নাম না জানা মিসেস আর কিছু বলতে চাইল না। স্টোভের রান্না চাপিয়ে এসেছে, এক্ষুনি সেটা নামাতে হবে। কিন্তু রান্নাঘরের দিকে যেতে যেতে সে বলে গেল, কি লজ্জার কথা, মিসেস ট্যাপলো এমন সুন্দরী মেয়ে, লাল চুল। এই বাক্যালাপের কথা আনকে জানালাম না।
বলা দরকারও মনে হয়নি। জানালায় দেখা সেই মুখের প্রসঙ্গ যত না ওঠে ততই আমাদের পক্ষে মঙ্গল। ওটাকে আমরা দুজনেই ভুলে যেতেই চাই। নাম না জানা মিসেসের সঙ্গে কথাবার্তার কয়েকদিন পরে কাজ থেকে বাড়িতে ফিরেই বাগানে পেয়ে গেলাম আনকে। পুরনো বাড়িটার জানালার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাছে গিয়ে তার দুই চোখে ভয় এবং হতাশা লক্ষ্য করে আমি চমকে উঠলাম। তাকে নিয়ে বাড়িতে ঢুকলাম। সে একটি কথাও বলল না। দুজনের জন্য পানীয় ঢাললাম। আনের শরীর তখন কাঁপছে। একটু পরে বললাম, তুমি আবার তাকে দেখেছো তাই না? হ্যাঁ, সে অস্ফুট গলায় জবাব দিল। সেই একই মুখ, একই মেয়ে? হ্যাঁ। নাম না জানা মিসেসের দেয়া বিবরণ মনে পড়ল। বললাম, মাথায় লাল চুল তাই না? হ্যাঁ। দেখো, আমি খুবই দুঃখিত। আমি জানি কথাগুলি বোকার মতোই বলছি। আমি জোর গলায় বললাম, না, বোকার মতো কেন হবে? এ বাড়িতে নিশ্চয়ই কেউ বাস করে। তা কি করে হবে? বাড়ি তো তালাবদ্ধ। আনের আত্মস্বর। সে আমার সাহায্য চায়, আমাকে তার দরকার। বাজে কথা, তোমাকে তার দরকার হবে কেন? আন কাজ ঝাঁকুনি দিল। আমি জানি সে আমাকে চাইছে। গ্লাসটা নামিয়ে রেখে বললাম, বেশ তো, তাহলে চলো গিয়ে দেখেই আসি ব্যাপারটা কি। চলো, লাল মাথা মেয়েটির সঙ্গে আলাপ করিয়ে আসে। আন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বলল, এটা হয়তো আমার কল্পনা। হ্যাঁ, নিশ্চয়ই কল্পনা। বেশ তো, চলো না, ওখানে গিয়েই সন্দেহ ভঞ্জন করে আসি। বলে হাতটা বাড়িয়ে দিলাম। আমার হাতটা ধরে সে গম্ভীরভাবে আমার দিকে তাকালো। আমার আচরণ তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে না তো? এই সব যাতা দেখলাম। বললাম, না, আমি তা মোটেও মনে করছি না। জানালায় তুমি কাউকে নিশ্চয়ই দেখেছ। তার মানে ওখানে কেউ না কেউ থাকে। আর কোন রকম সাহায্যের দরকার যদি তার থাকেই, তাহলে তো সাহায্য করাই আমাদের কর্তব্য। চলো। বাড়িটার নাম দ্য লরেন্স। ফটক থেকে সামনে সিঁড়ি পর্যন্ত রাস্তাটা ভাঙাচোরা ও আগাছায় ভর্তি। ফটকটাও খুব নিরাপদ মনে হয় না। পৌঁছে দেখলাম সামনের দরজাটা তালাবদ্ধ, আর রঙিন কাচের পাল্লার উপর তক্তা মেরে দেওয়া হয়েছে। জানালায় দেখা নারী যে এই দরজা দিয়ে ঢোকেনি সেটা সহজেই বোঝা যাচ্ছে। বাড়িটা ঘুরে দেখলাম। বাগানটা ঝোপ জঙ্গলে ভর্তি। এখানে ওখানে আবর্জনার স্তূপ। পরিত্যক্ত বাড়িতে যেরকম হয়ে থাকে। একতলার জানালাগুলো শক্ত করে বন্ধ করা। পেছনের দরজাটাও সামনের দরজার মতোই বন্ধ। আবার সামনের দরজায় ঘুরে এসে আনের দিকে ফিরে বললাম, তোমার সেই রহস্যময়ী বান্ধবীটি একতলা দিয়ে ঢুকেছে বলে তো মনে হয় না। হয়তো জলের পাইপ দিয়ে উঠে দোতলার জানলা দিয়ে ঘরে ঢুকেছে। আন চটি কেন? ঠাট্টা করছো? তুমি তো আগাগোড়াই আমাকে অবিশ্বাস করছো। বেশ তো, তাহলে সবটাই আমার কল্পনা। না হয় আমি মিথ্যে বলেছি। তোমার যা খুশি মনে করতে পারো। সে মুখ ঘুরিয়ে রাস্তা চলে গেল। তাড়াতাড়ি তার পিছু নিলাম। আমি কি ভাববো বলে তুমি আশা করো? তোমাকে অবশ্যই বিশ্বাস করি তুমি জানালায় কাউকে দেখেছো, কিন্তু নিজের চোখে তো দেখলে বাড়িটা বন্ধ। তাহলে সে ঢুকলো কোথা থেকে? ততক্ষণে আমরা আমাদের নিজেদের বাড়িতে পৌঁছে গেছি। আন কোনো কথা না বলেই দরজা দিয়ে ঢুকে গেল। তাকে অনুসরণ করে হলে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। ধীরে ধীরে বললাম, তোমার বিশ্বাস জানালায় কাউকে দেখেছো, কিন্তু ও বাড়িতে যে কেউ আছে সেটা আমি বিশ্বাস করি না। আন তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি একটা হাদা? আমি জানি না। বৈঠকখানে ঢুকে একটা গ্লাস নিয়ে বসলাম। আন দোতলায় উঠে গেল। সে সন্ধ্যায় আর নিচে নামলো না। অবশ্য রাতে নেমে এলো। 3টে নাগাদ ঘুম ভাঙতে দেখি আন বিছানায় নেই, স্নান ঘরে নেই, একতলায়ও নেই। গোটা বাড়িটাতেই তাকে খুঁজে পেলাম না। ভয় পেয়ে গেলাম।
হঠাৎ বুঝতে পারলাম সে কোথায় গেছে। পিছনে শোবার ঘরে গিয়ে জানালায় গিয়ে বাগানে চোখ ফেললাম। সেখানে চাঁদের আলোয় আন দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে পাশের বাড়িটার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে তো তাকিয়ে আছে। সেই থেকেই আন কেমন যেন বদলে গেল। হাসি খুশি চটপটে মেয়েটি ধীরে ধীরে কেমন চুপচাপ চাপা স্বভাবের মানুষ হয়ে গেল। আমি তাকালেই মুখ ফিরিয়ে নেয়, হাত বাড়ালেই সরে যায়। এমন ভাব দেখায় যেন কিছুই হয়নি, যেন জানালায় দেখা নারীর কথা সে ভুলেই গেছে। কিন্তু আমি তো জানি প্রতিদিন সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই সে সোজা বাগানে চলে যায়। সন্ধ্যায় যখন ফিরে আসি তখন সে রান্নাঘরের কাজে ব্যস্ত থাকে। কিন্তু তার মুখের ক্লান্তি দেখে আমি বুঝতে পারি সেই নারীকে সে আবার দেখতে পেয়েছে। রাতে বিছানায় সে আমার দিকে পিছন ফিরে শুয়ে অন্ধকারে জেগে থাকে। যখনই জাগি তখনই দেখি সে নেই। সে যে কোথায় গেছে তা নিয়ে আমি এখন ভাবি না। আমি জানি ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে বাধ্য মেয়ের মতোই সে আমার সঙ্গে গেল। কিন্তু ডাক্তার যে বড়ি খেতে দিল তাতে কোনোই পরিবর্তন হলো না। হয়তো সে বড়ি খায়নি। বললাম, চলো এখান থেকে আমরা চলে যাই আর বাড়িটা বিক্রি করে দিই। কিন্তু তার তীব্র আপত্তিতে চুপ করে গেলাম। আন বাগানে গিয়ে কি দেখে সেটা জানবার জন্য দুই একবার বাগানে গিয়ে বাড়িটার দিকে তাকিয়েও দেখেছি। সে নারীকেও দেখতে চেয়েছি, কিন্তু ধুলিমলিন কাচের উপর আলো ও গাছপালার ছায়া ছাড়া আর কিছুই চোখে পড়েনি। কি যে করব বুঝতে পারছি না। আমার এত ঘনিষ্ঠ সঙ্গিনী স্ত্রী যেন ক্রমেই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তারপর একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি ঘর খালি। পিছনের দরজা দিয়ে বাগানে গেলাম, কিন্তু বাগানও জনশূন্য। সে কোথায় গেছে তার কোন সূত্র যদি পাওয়া যায় এই আশায় বাড়িময় ঘুরে বেড়াতে লাগলাম। কোথাও কিছু পেলাম না। টেলিফোনটা বেজে উঠল। ছুটে নিচে গেলাম। নিশ্চয়ই আন কোনো বান্ধবীর বাড়ি থেকে ফোন করছে। হয়তো সেখানে ডিনারের জন্য বান্ধবী আটকে দিয়েছে, অথবা শহরে গিয়ে ফিরতে দেরি হয়েছে। কিন্তু টেলিফোন করেছে অন্য লোক, আমার ভাই। যত তাড়াতাড়ি সম্ভব কথা শেষ করলাম। ঘন্টা বেজেই চলল। আকাশ অন্ধকার হয়ে গেল। আবার বাগানে গিয়ে দ্য লরেন্সের দিকে তাকালাম। হঠাৎ মনে হলো আন সেখানেই গেছে। ছুটে রান্নাঘরে গেলাম। সেখান থেকেই হলে সশব্দে দরজা ও ফটক বন্ধ করে আমাদের বাড়ি ও দ্য লরেন্সের মাঝখানের কয়েক গজ জায়গা ছুটে পার হয়ে গেলাম। অন্ধকার জানালাগুলি অন্ধের মতো আমার দিকে তাকিয়ে আছে। ভাঙা সিঁড়ি ও কাঠ লাগানো দরজায় যাবার পথে বার কয়েক হোঁচট খেলাম। কেন যাচ্ছি, কিসের আশায় যাচ্ছি তাও জানি না। শুধু এইটুকু নিশ্চিত জানি যে আন ওই বাড়িতেই আছে, আর তাকে খুঁজে বের করতেই হবে। সামনের দরজাটা খোলা দেখে আমার অবাক হওয়াই উচিত ছিল, কিন্তু আমি অবাক হইনি। দরজাটা কেন খোলা আছে আর কে বা খুলেছে সে কথা একবারও না ভেবে ওপাশের অন্ধকার ধুলো ভর্তি হল ঘরে ঢুকে পড়লাম। সিঁড়ির উপরকার স্কাইলাইট দিয়ে আসা একটা আবছা আলো হলের মধ্যে ছড়িয়ে পড়েছে। ঘরের দুই পাশে বন্ধ দরজাগুলো কোন রকম নজর না দিয়েই আমি চওড়া সিঁড়ি বেয়ে উপর উঠতে লাগলাম। একবার কান পাতলাম, কিছু শুনতে পেলাম না। নিস্তব্ধতার একটা শ্বাসরোধকারী কালো কম্বল যেন আমাকে ঘিরে ধরেছে। আমার পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। দোতলার চাতালে পৌঁছে একবার থামলাম, তবু কোনো শব্দ নেই। আমার ডান দিকে একটা বারান্দা চলে গেছে, সেটা ধরে এগিয়ে গেলাম। শেষ প্রান্তে একটা দরজা খোলা, তার ফাঁক দিয়ে একটা রূপলি আলোর রেখা বারান্দা এসে পড়েছে। থামলাম। আমি জানতাম আন সেই দরজার অপর দিকে, আর এই প্রথম আমি তাকে ডাকলাম, আন, আন তুমি কোথায়? কোনো উত্তর এলো না, একটা শব্দ পর্যন্ত নেই। ধীরে ধীরে খোলা দরজার দিকে এগিয়ে গেলাম। ইচ্ছে হলো ছুটে যাই, এক ধাক্কায় দরজাটা খুলে ফেলি।
আনকে ঘরের ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসি, কিন্তু তার সঙ্গে আর কে আছে তা তো আমি জানি না। দরজার কাছে পৌঁছে আবার থামলাম, আস্তে একটু ধাক্কা দিলাম। দরজাটা আস্তে আস্তে ভিতরের দিকে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে একটা মাকড়সার জাল অথবা হাওয়া এসে আমার গায়ে লাগলো। ঘরের মধ্যে তাকালাম, আমার মুখোমুখি একটা জানালা, রঙিন কাচের ছোট্ট টুকরো দিয়ে তৈরি বিচিত্র পার বসানো একটা মস্ত বড় জানালা। ঘরের মধ্যে আনেকা, আর কেউ নেই। কোনো লাল চুল মেয়ে নয়, কিছু নয়, শুধু আন। ধুলো ভর্তি মেঝেতে সে তালগোল পাকিয়ে শুয়ে আছে। লম্বা চুলের রাশি তার মুখের উপর ছড়িয়ে পড়েছে। সে চুল এক পাশে সরাতেই দেখলাম সে হাসি মুখেই মারা গেছে। একটি যুবক দম্পতি আজ বাড়িটা দেখতে এসেছে, আমারই বয়সী, বরং একটু বেশি লাজুক। বাড়িটা দেখে তারা বেশি কিছু বলল না, তবে মনে হলো যে বাড়ি তাদের পছন্দ হয়েছে। পছন্দ হবারই কথা। বাড়িটা পরিবেশও ভালো, আর কোন রকম অযৌক্তিক দামও আমি চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা বিক্রি করে দিতেই আমি চাই। তাদের শুধু বললাম, এই দামে যদি তারা এর চাইতে ভালো বাড়ি পান তবে তাদের ভাগ্য ভালো বলতেই হবে। অবশ্য বাগানে দাঁড়িয়ে মেয়েটির আচরণ কেমন যেন অদ্ভুত মনে হলো। পাশের পুরনো বাড়িটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে সে আমার কাছে জানতে চাইল ও বাড়িতে কে থাকে। আমি তখন বললাম যে বাড়িটা খালি পড়ে আছে। তখন সে ভুরুকুচকে বলল সে শপথ করে বলতে পারে যে দোতলার একটা জানালায় সে কাউকে দেখেছে। মেয়েটার মাথায় লম্বা চুলের রাশি। আর এতক্ষণ শুনলাম আজকের প্রথম ঘন্টার কাহিনী অবাঞ্ছিত আবাস, পড়ে শোনাচ্ছিল সেতু। প্রথম ঘন্টায় শুনেছি আজকে প্রথম ঘন্টার গল্প, কিন্তু দ্বিতীয় ঘন্টায় আছে আজকে গত সপ্তাহে সেকেন্ড পার্ট। অর্থাৎ আমরা ফেলুদার কাহিনী শুনছিলাম গোরস্থানের সাবধান, তার সেকেন্ড পার্ট এখন শুনবো। টমাস গডউইনের পেরিগল রিপিটার রহস্যের ইতি টানা যায়নি গত পর্বে। টমাস গডউইনের সমাধির মধ্যে আদৌ কোনো পেরিগল রিপিটার আছে কিনা তা কে জানে, তবে টমাস গডউইনের কঙ্কালের অংশবিশেষ যে এখনো আছে তার প্রমাণ লালমোহন বাবুর অজ্ঞান হয়ে যাওয়া। ফেলুদার কথা মতো গোরস্থানের সবকিছু সম্পর্কে রিপোর্ট করতে এসে দেখা গেল টমাস গডউইনের সমাধির জায়গাটায় এক মানুষ সমান গভীর গর্ত, আর সেই গর্তের মাটির ভেতরটা মোটামুটি বুঝিয়ে দিল। যাবার সময় দালানকে বলে গেল ঘটনাটা যেন কাউকে না বলে। গোরস্থান থেকে ওরা সোজা চলে গেল রিপন লেইনে। 14/1 সিঁড়ি দিয়ে উঠতে একটু বাধা পড়ল। ওদের সামনে দিয়ে ক্রিস গডউইন বেরিয়ে গেল। দোতলা আজ কালকের মতো নিস্তব্ধ নয়। বৈঠকখানায় গলাবাজি চলছে। একটা গলা বিশ্রী ভাবে ধমকাচ্ছে, আরেকটা গলা ইনিয়ে বিনিয়ে দোষ স্বীকার করছে। কাস্কেট কথাটা বারবার ব্যবহার করছে দুজনেই। প্রথম গলাটি মার্কাস গডউইনের, আর দ্বিতীয়টি যার, সে অচেনা ভদ্রলোকের গায়ের রং হলদে, সর্বাঙ্গে মেচেতা, মাথায় টাক, দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো। ফেলুদা বারান্দায় গিয়ে বৈঠকখানার দরজায় টোকা মারল। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের মতো শোনা গেল, এই যে আপনার কাস্কেট, এটা কাল নিয়ে যাবার লোভ সামলাতে পারেনি, আমার রিসার্চে প্রচুর সাহায্য করবে। So you fooled them, those fools! ধূর্ত, ঠগ, চোর টম গডউইনের প্রেতাত্মা নিয়ে গেছে তার বাক্স, না? ইনি কি টম গডউইনের প্রেতাত্মা? দিস জেন্টলম্যান, কি মনে হয় তোমার? এই যে ইনি হচ্ছেন মিস্টার অ্যাকিস, আমার 3 তলার প্রতিবেশী, যার টেবিলের ছটফটানি আমার প্রত্যেক বিশুদ্ধবারের সন্দেহগুলোকে মাটি করে দেয়। আমি চললুম। এই বাক্সর একটা জিনিস বোধহয় আপনার কাছে রয়ে গেছে। সার্টেনলি নট। আর সেটা আপনি বা বুঝবেন কি করে?
মার্কাস, তুমি বাক্স খুলে দেখে নাও তো কোনো জিনিস কম পড়েছে কিনা। কই মিস্টার মিটার, এতে তো সব জিনিস আছে বলেই মনে হচ্ছে। ওই নস্যির কৌটোটা একবার বার করবেন কি, যেটা বর্ণনা শার্লেট গডউইন তার ডায়েরিতে দিয়েছেন এবং বলেছেন ওর গায়ে পান্না চুনি এবং নীলা বসানো ছিল। ভালো করে দেখুন তো, বুঝতে পারছেন কি যে ওটা একটা সস্তা নতুন কৌটো, যাতে কালো রং মাখিয়ে পুরনো করার চেষ্টা করেছিলেন মিস্টার অ্যারাকেস। আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঈশ্বরের দোহাই অ্যারাকেস, সামনের বৃহস্পতিবার যদি আবার খটখটানি শুনি তাহলে পুলিশে খবর দেব। থ্যাংক ইউ মিস্টার মিটার। শার্লেট গডউইনের ডায়েরি যে কতটা মূল্যবান সেটা কি আপনি জানেন? না, শার্লেট গডউইনের ডায়েরি যে এই বাক্সে আছে তা আমি জানতাম না। তবে একটা কথা বলছি মিস্টার মিটার, আমার পূর্বপুরুষদের নিয়ে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। সত্যি বলতে কি, আমার কোনো বিষয়ে কোনো কৌতূহল নেই। এখন শুধু মরার দিনটির জন্য অপেক্ষা। ওই বেড়াল ছাড়া আমার আপন কেউ নেই। সন্ধেবেলা একজনের বাড়িতে গিয়ে পোকা খেলতাম, এখন গাউটের ব্যথায় তাও পারি না। তাহলে প্রশ্নগুলো করে বোধহয় কোনো লাভ নেই। কি প্রশ্ন? আপনার ঠাকুরদার বাবার নাম ছিল ডেভিড, যার সমাধি আছে সার্কুলার রোড গোরস্থানে। ইয়েস। ডেভিডের আর কোনো ভাই বোন ছিল কি? মনে নেই। আমার এক পূর্বপুরুষ আত্মহত্যা করেছিলেন, সে ডেভিডের ভাই কিনা মনে নেই। ডেভিডের ছেলে অর্থাৎ আপনার ঠাকুরদার নাম ছিল অ্যান্ড্রু। ইয়েস, হি ওয়াজ ইন দ্য আর্মি। শার্লেট গডউইন এক বন্ধি বা ভাইজির কথা লিখেছিলেন। হিসেব করে দেখা যাচ্ছে তিনি আপনার ঠাকুরদার আপন বোন কিংবা। আমার ঠাকুরদার কোনো ভাই বোন ছিল। তাহলে কাজিন? তাদের সম্পর্কে আমি কিছু বলতে পারবো না মিস্টার মিটার। আমার স্মরণ শক্তি অনেকদিন থেকেই ক্ষীণ হয়ে আসছে। তাছাড়া পরিবার তোমাদের মতো কাছাকাছি থাকে না, তারা সব ছিটকে ছড়িয়ে যায়। এ তো আর তোমাদের বাঙালিদের 51বর্তী পরিবার নয়। নরেন বিশ্বাস লোকটাকে আপনার কেমন মনে হয়? ভালোই তো, চোখের মধ্যে বেশ একটা ভাব আছে। আমারও তাই মনে হয়েছিল। কেন এখন আর হচ্ছে না? অবশ্যই একটা দোষে একটা মানুষের গোটা চরিত্র নষ্ট করে দেয় না, কিন্তু এটা বলতেই হয় যে ভদ্রলোক একটা মারাত্মক অন্যায় করে ফেলেছে। আজ প্রমাণ পেলাম যে ওর মানি ব্যাগের কাটিং দুটো ন্যাশনাল লাইব্রেরির রিডিং রুমে সযত্নে রক্ষিত 150-200 বছরের পুরনো খবরের কাগজ থেকে ব্লেড দিয়ে কেটে নেয়া। আমার মতে এই অপরাধের জন্য মানুষের জেল হওয়া উচিত। এটা একটা রোগ বলতে পারেন। এই ধরনের অন্যায় কাজ ধরা না পড়ে সাকসেসফুলি করতে পারলে মানুষ একটা উৎকট আনন্দ পায়, নিজেকে আর 5 জনের চেয়ে বেশি চতুর মনে করে আর একটা আত্মতৃপ্তি অনুভব করে। ভেরি স্যাড। আচ্ছা, হারগিলে পাখিটার চেহারা কিরকম তা দেখার সৌভাগ্য হলো না এখনো। এক সময় নাকি এই কলকাতার রাস্তায় কাকের মতো এই পাখিটিকে রাজত্ব করতে দেখা যেত। হাড়গিলে কিরকম তা জানার একটা উপায় হচ্ছে চিড়িয়াখানায় যাওয়া। আর নয় চলুন কর্পোরেশন স্ট্রিট দিয়ে বেরোবো। মিউনিসিপ্যাল বিল্ডিং এর সামনে কর্পোরেশন সিম্বলে হাড়গিলের চেহারা দেখিয়ে দেব। আপনি এখনো কর্পোরেশন স্ট্রিট বলছেন? ইয়েস, সুরেন ব্যানার্জি। ফেলুদা থেমে গেল। চোখের চাহনি চেঞ্জ। পকেট থেকে খাতা বের করে কি জানি দেখল। তারপরে ছটফটে ভাব, কারণ অনেকক্ষণ আগে বিল যাওয়ার সত্ত্বেও বিল দিতে দেরি করছে। ফেলুদা বেয়ারা বলে ডাক দিল, যেটা সচরাচর করে না। বিল দিয়ে গাড়িতে উঠে ড্রাইভার হরিপদকে নির্দেশ দিয়ে দিল,
গাড়ি সুরেন ব্যানার্জি রোডে গিয়ে পড়ল। ফেলুদা বাড়ির নম্বর দেখছে, যদিও সব বাড়িতে নম্বর নেই। কলকাতার এই আরেকটা কেলেঙ্কারি। এর মধ্যে হঠাৎ আদেশ এলো, তবে 141 দেখলেই বলবি। ও মনে পড়ে গেল, 141 সিএনবি, সুরেন ব্যানার্জি। বুকটা ঠিপ ঠিপ করছে। 141-এর সামনে গাড়ি থামলো। বাড়ির গায়ে লেখা বোর্ন এন্ড শেফার্ড বিএস। পাওয়া গেছে, মিলে গেছে। ফেলুদার সঙ্গে তপসিয়া লালমোহন বাবুও ভিতরে ঢুকলো। লিফট দিয়ে উঠতে হবে। দোতলা লিফট থেকে বেরিয়েই একটা সোফা বেঞ্চি পাতা ঘর। একজন কর্মচারী ওদের দিকে এগিয়ে এলেন। ফেলুদার ইতস্তত ভাব, কারণ যে প্রশ্নটা করতে হলো সেটা একটা বেকমে গন্ধ থাকতে বাধ্য। ভিক্টোরিয়ার কোনো ছবি আছে আপনাদের এখানে? ভিক্টোরিয়া মেমোরিয়াল? না, কুইন ভিক্টোরিয়া। না, আমাদের এখানে শুধু যারা ভারতবর্ষে এসেছেন তাদের ছবি পাবেন। এডওয়ার্ড দ্য 7th পাবেন, যখন প্রিন্স অফ ওয়েলস ছিলেন জর্জ দ্য 5th, দিল্লির দরবার। এসব এখনো পাওয়া যায়? প্রিন্ট তৈরি থাকে না, নেগেটিভ আছে, অর্ডার দিলে বের করে দেই। 1854 থেকে সব নেগেটিভ রাখা আছে। বলেন কি, 1854? বোর্ন এন্ড শেপার্ড হলো পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফটোর দোকান। তার মানে তো হাজার হাজার নেগেটিভ থাকবে আপনাদের এখানে। আসুন না, দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখুন, দেয়ালে ঝুলছে 1880-তে মনুমেন্টের উপর থেকে তোলা ছবি। এক হাত বাই 5 হাত সাইজের ছবি। মনুমেন্টের ওপর থেকে প্রায় 100 বছর আগের কলকাতা শহর। ডালহৌসি এসপ্ল্যানেড থেকে শুরু করে উত্তরে যতদূর দেখা যায়, গির্জাগুলির মাথা অন্য সব বাড়িকে ছাপিয়ে উঠেছে। ত্রিসীমানায় একটাও হাই রাইজ নেই। দেখলেই মনে হয় শান্ত শহর। এদিকে নেটিভের ঘর দেখে তো চোখ টেরিয়ে গেল। ঘরের 4 দেয়ালের মেঝে থেকে সিলিং অবধি শেলফ উঠে গেছে, আর প্রত্যেকটি শেলফে ব্রাউন রঙের চ্যাপ্টা চ্যাপ্টা বাক্সে ঠাসা। প্রত্যেক বাক্সের গায়ে লেখা আছে তাতে কোন সালের কি ধরনের ছবি রয়েছে। ফেলুদা শেলফগুলোর সামনে ঘুরে ঘুরে লেখাগুলোর দিকে কিছুক্ষণ খুব মন দিয়ে দেখে হাতের রিস্ট ওয়াচটার দিকে একবার চেয়ে তপসিয়া লালমোহন বাবুকে ঘণ্টাখানেক ঘুরে আসার হুকুম দিয়ে দিল। তার মানে সে এখন তার নিজের মনে কাজ করবে, সুতরাং তার হুকুমই শিরোধার্য। লালমোহন বাবুর গাড়িটা সুরেন ব্যানার্জি রোডেই রেখে ওরা চৌরঙ্গি দিয়ে গ্র্যান্ড হোটেলের দিকে হাঁটতে লাগলো। লালমোহন বাবু কি যেন একটা ওষুধ কিনবেন। আসল উদ্দেশ্য তো কেবল সময় কাটানো। ফ্র্যাঙ্ক ক্রসে গিয়ে যখন লালমোহন বাবু কাউন্টারের সামনে দাঁড়িয়েছেন, ঠিক তখনই তপসি লক্ষ্য করলো দোকানে একজন চেনা লোক ঢুকেছে। তিনি অবশ্যই ওদের দেখা মাত্র চেনেননি। বার দুদিনই ওদের দিকে তাকিয়ে হাসিটা এলো। হাতে একটা বড় বাক্স, তাতে লেখা হংকং ড্রাই ক্লিনার্স। বললেন, দাদার জন্য ওষুধ নিতে এসেছি। কেমন আছেন নরেন বাবু? দাদা বেটার। ভালো কথা। আপনাদের সঙ্গে সেদিন যিনি ছিলেন তিনিই নাকি গোয়েন্দা প্রদোষ মিত্তির? দাদা দিলেন খবরটা। ভদ্রলোকের নাম শুনেছি আগে। ভাবছিলাম ওকে বাড়িতে পাওয়া যায় কখন? সেটা ঠিক বলা মুশকিল, তবে ডিরেক্টরিতে নাম্বার পাবেন। আপনি আসতে চাইলে আগে ফোন করে নিতে পারেন। ওর সঙ্গে একটু দরকার আছে, আমি টেলিফোন করে নিব। বলবেন প্রদোষ বাবুকে দরকার পড়লে যাব। আসি, হ্যাঁ। তপসিয়া লালমোহন বাবু হে হে করতে করতে ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। নিউ মার্কেটে একটা চক্কর মেরে মতিশীল স্ট্রিট দিয়ে সুরেন ব্যানার্জিতে পড়ল। বোর্ন এন্ড শেফার্ডের সামনে এসে দেখে ফেলুদা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। ওর কাজ নাকি যা আন্দাজ করা গিয়েছিল তার একটু আগেই শেষ হয়ে গেছে। তপসি গিরিনবাবুর সঙ্গে দেখা হবার খবরটা ফেলুদাকে দিল। আর ফেলুদাকে তো আর ভাষা ভাষা ভাবে কিছু বললে চলবে না, তাই যা কথা হয়েছে তার ডিটেইলে বলল। ফেলুদা চুপ করে শুনে গেল।
এবার ওদের যাত্রা মিস্টার চৌধুরীর বাড়িতে। ফেলুদা জানালো পাকা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। মখমলের মতো মোলায়েম গলায় কথা বললেন ভদ্রলোক। বাজা ঘড়ি বা চাইমিং ক্লকের কথা অনেক শোনা যায়, কিন্তু মহাদেব চৌধুরীর বাড়িতে ঢুকতে না ঢুকতে 6টা বাজার যেসব অদ্ভুত শব্দ একটার পর একটা ঘড়ি থেকে ওদের কানে আসতে লাগলো, সেরকম ঘড়ির বাজনা ওরা কোনোদিন শোনেনি। ঢুকতেই যে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো তা নয়, একজন কর্মচারী গোছের লোক এসে বলল মিস্টার চৌধুরী ব্যস্ত আছে, ওদের একটু অপেক্ষা করতে হবে। ওরা একটা অফিস ঘরে গিয়ে বসলো। এই ছোট্ট ঘরেও দুটো বাহারের ঘড়ি, একটা দেয়ালে, একটা বুকশেলফের ওপর। ঘড়ির শব্দ থামাতে বাড়িটাকে এখন থমথমে মনে হচ্ছে। পেল্লায় হাল ফ্যাশনের বাড়ি, পায়ের নিচে শ্বেত পাথরের মেঝেতে মুখ দেখা যাচ্ছে। একটা গলার স্বর বাড়ির ভেতর থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে। ফেলুদা বলল সেটাই নাকি মহাদেব চৌধুরীর গলা। মখমল কিনা সেটা এখান থেকে বোঝা মুশকিল, তবে এই গলাটাই যে হঠাৎ সপ্তমে চড়ে আর মখমল রইল না, সেটা বেশ বোঝা গেল। মহাদেব চৌধুরী কাকে যেন বেদম ধমক দিচ্ছে। ওরা তিনজন প্রায় দম বন্ধ করে অনিচ্ছা সত্ত্বেও আড়ি পাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি গলা তুলছে না, তাই তার কথা বোঝা যাচ্ছে না, আর কথা হচ্ছে ইংরেজিতে। চৌধুরীর গলায় হুমকানি শোনা গেল। এসব ব্যাপারে আমি অ্যাডভান্স দেই না, আপনি এত করে বললেন বলে দিলাম, আর এখন বলছেন সে টাকা খরচ হয়ে গেছে। আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না, আর এই সামান্য কাজটা করতে এত টাকা লাগবে কেন সেটাও আমি বুঝি না। যাই হোক, আমি দিচ্ছি টাকা, কিন্তু 2 দিনের মধ্যে আমি চাই। আমি কোনো অসুবিধার কথা শুনতে চাই না, বুঝেছেন? কিছুক্ষণ সব চুপচাপ। তারপরে একটা জুতোর শব্দ শোনা গেল। মনে হলো সেটা সদর দরজার দিকে চলে গেল। তার 1 মিনিটের মধ্যে ভেতর থেকে ফেলুদার ডাক এলো। মিস্টার মহাদেব চৌধুরীর মাথার চুল থেকে জুতোর ডগা পর্যন্ত সত্যিই মখমলের মতো। ভদ্রলোক দিনে 2বার দাড়ি কামান নিশ্চয়ই, না হলে সন্ধ্যা 6টায় পুরুষ মানুষের গাল এত মসৃণ হয় না। পরে লালমোহনবাবু বলেছিলেন মনে হচ্ছিল গালে মাছি বসলে পিছলে যাবে। যেই বৈঠকখানা ঘরটাতে ওরা বসেছে সেটাও মিস্টার চৌধুরীর মতোই পালিশ করা। আনাচে কানাচে কোথাও এক কোনা ধুলো বা একটাও পিঁপড়ে বা আরশোলা থাকতে পারে বলে মনে হয় না। সোনার হোল্ডারে ধরা সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে ফেলুদার দিকে চেয়ে প্রশ্ন করলেন মিস্টার চৌধুরী। ওয়েল, ঘড়িটা এনেছেন সঙ্গে? ঘড়ি? কি ঘড়ি বলুন তো? আপনি যে বললেন একটা ঘড়ির ব্যাপারে দেখা করতে আসছেন, আমি তো ভাবলাম আমার বিজ্ঞাপন পড়ে ফোন করেছেন আমাকে। মাফ করবেন মিস্টার চৌধুরী, আমি আপনার বিজ্ঞাপন পড়িনি। আমার একটা ব্যাপার জানার দরকার হয়ে পড়েছে, সেটা সম্ভবত ঘড়ি সংক্রান্ত। শুনলাম আপনি ঘড়ি সম্পর্কে অনেক কিছু জানেন, তাই। আমার সময় বেশি নেই মিস্টার মেটার, একটু পরেই কলকাতার বাইরে যাব। আপনার কি জানার সংক্ষেপে বলুন। পেরিগেল রিপিটার জিনিসটা কি সেটা জানতে চাইছিলাম। আপনি কোথায় পেলেন নামটা? 19বিংশ শতাব্দীর একটা ইংরেজি উপন্যাসে। রিপিটার যে ঘড়িও হতে পারে, বন্দুকও হতে পারে, সেটা ডিকশনারিতে দেখেছি, কিন্তু পেরিগেল সম্বন্ধে কেউ কিছু বলতে পারল না। আপনি কি সব সময় কথার মানে জানতে অচেনা লোকের বাড়িতে ধাওয়া করেন? বিশেষ প্রয়োজন হলে করি বই কি। আপনি তো গোয়েন্দা, তাই না? আপনি খবর রাখেন দেখছি। খবর রাখতেই হয় মিস্টার মেটার, খবর সংগ্রহের জন্য লোক থাকে। প্রশ্নটা হয়তো ভুলে গেছেন, হয়তো উত্তরটা আপনার জানা নেই, আর যদি জেনেও জবাব দিতে না চান তাহলে আমি উঠি। বৃথা আপনার সময় নষ্ট করতে চাই না। সিট ডাউন মিস্টার মেটার, সিট ডাউন প্লিজ। রিপিটার মানে বন্দুকও হয়, তবে তার সঙ্গে পেরিগেল যোগ করে দিলে সেটা হয় ঘড়ি। পকেট ওয়াচ, ফ্রান্সিস পেরিগেল, ইংলিশম্যান। 18 শতাব্দীর শেষ ভাগে পেরিগেলের মতো ঘড়ির কারিগর পৃথিবীতে কমই ছিল। 200 বছর আগে ইংল্যান্ডে সবচেয়ে ভালো ঘড়ি তৈরি হতো, সুইজারল্যান্ডে নয়। আজকের দিনে একটা পেরিগেল রিপিটারের দাম কত হতে পারে? সেই ঘড়ির কেনার সামর্থ্য তো আপনার নেই মিস্টার পিটার। তা জানি। আমার আছে। তাও জানি। তাহলে দাম জেনে কি হবে? কৌতূহল। ব্যর্থ কৌতূহল।
আপনি যা জানতে চেয়েছিলেন তা আপনার জানা হয়ে গেছে। এবার আপনি আসুন। ফেরিক্যাল রিপিটার কলকাতায় যেটা আছে সেটা আমিই পাবো, আপনি পাবেন না। আমার কাছে অন্যরকম রিপিটারও আছে মিস্টার বেটার, তবে তার আওয়াজ ঘড়ির আওয়াজের মতো সুরেলা নয়। ফেলুদারা আলিপুর পার্ক থেকে ফিরছে। গাড়ির কাঁচ তুলে দিতে হয়েছে কারণ বৃষ্টি। জাজেস রোডে পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা নেমেছে। লালমোহনবাবু একটানা বেশিক্ষণ চুপ করে থাকতে পারেন না, একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। ফেলুদা কোনো কথারই জবাব দিচ্ছেন না দেখে লালমোহনবাবু অসহিষ্ণুভাবে তবু প্রশ্নের পিঠে প্রশ্ন করতেই লাগে। আপনার বর্তমান কাহিনীর নায়ক ইনিই বলে মনে হচ্ছে। জানি নায়ক না বলে ভিলেন বলা উচিত, কিন্তু আপনি যে বলেন ক্রাইমের ব্যাপারে সকলকেই সন্দেহ করা উচিত, যে কেউ ভিলেন হতে পারে, তাই আর বললুম না। অবশ্যই সন্দেহটাও যে কি কারণে করা উচিত সেটা এখনো আমার কাছে পরিষ্কার নয়। খবর খোরাটা কি ক্রাইমের মধ্যে পড়ে? ও মশাই, আপনি যে দমে গেলেন বলে মনে হচ্ছে, তাহলে আমাদের কি দশা হবে ভেবে দেখুন। একে তো ভদ্রলোকের অবস্থা দেখে হাড়গোড় নড়বড়ে হয়ে যাওয়ার অবস্থা, তারপরে ওই অতগুলো ঘড়ির ঢং ঢং, আর তার উপরে আপনি ঘুম, বাইরে বৃষ্টি, রাস্তায় গাট্টা। আপনার অনুমান ভুল মিস্টার গাঙ্গুলি, আমি দমিনি মোটেই। জটিল গোলক ধাঁধার মধ্যে পথ পেয়ে গেলে কি লোকে দমে? বরং উল্টো। পথ পেয়ে গেছেন? পেয়েছি, তবে পথের শেষে কি আছে তা এখনো জানি না। পথ অত্যন্ত ঘোরালো, আরো বেশ কিছুটা এগোলে পরে শেষ দেখা যাবে। গোষ্ঠীর শাখা প্রশাখা। টমাসের 3 ছেলে মেয়ে। প্রথমটি ডেভিড গডউইন, তার ছেলে অ্যান্ড্রু, তার ছেলে চার্লস, চার্লসের ছেলে আমাদের রিপন্ডেনের মার্কাস গডউইন, আর মার্কাসের ছেলে ক্রিস্টোফার গডউইন যে ব্যান্ডের গিটার বাজায়। এদিকে টমাসের দ্বিতীয় ছেলে জন গডউইনের পরবর্তী প্রজন্ম সম্পর্কে কিছুই জানা যায়নি, তাই এই দিকটা এতটা ফাঁকা। আর শার্লট গডউইন তো বিয়ে করেনি। শার্লটকে নিয়ে সমস্যা নয়, সমস্যা এই জন ব্যক্তিটিকে নিয়ে। ওই একটি শাখার বাকি অংশটা লুকিয়ে আছে। অবশ্যই একটা জিনিস উল্টো অবস্থায় দেখেছি, সেটা সোজা দেখলে পরে কিছুটা আলোকপাত হতে পারবে, অর্থাৎ কাল সকালে। কি ব্যাপার, তুমি উঠছো নাকি? বেরোবে কোথাও? ইয়েস স্যার। সে কি, কোথায়? ডিউটি আছে। কিসের ডিউটি? পাহারা, গোরস্থানে। গোরস্থানে? আর কোথায় বল? একা যাবে? চিন্তা নেই, সঙ্গে আছে রিপিটার। কিন্তু ওখানে কি ঘটনা ঘটবে বলে আশা করছো? কবর তো খোঁড়া হয়ে গেছে, ঘড়ি যদি পেয়ে থাকে সে তো নিয়ে গেছে। নেয়নি। যে বা যারা খুঁজছিল তারা মরার খুলি দেখেই ভয় পালিয়েছে, নইলে ওভাবে কোদাল ফেলে দিয়ে যায় না, হয় নিয়ে যাবে না হয় লুকিয়ে রাখবে। তাই তো, এই জিনিসে তো আমার একেবারে খেয়াল হয়নি। তাই তো দোষে দোষে আর ফেলুদা ফেলুদা। ফেলুদা রাতে কখন ফিরেছে কে জানে। তপসি যখন ঘুম থেকে উঠে নিচে নেমেছে তখন ওর ঘরের দরজা বন্ধ। ঘড়িতে বাজে 7:15। তার মানে 2 রাত না ঘুমিয়ে সকালে একটু ঘুমিয়ে নিচ্ছে। 9টার সময় ও দরজা খুলল। ফিটফাট দাড়ি কামানো চেহারা, চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। বুড়ো আঙুল নেড়ে বুঝিয়ে দিল রাত্রে কিছু ঘটেনি।
9:30 জটায়ু এলেন। জটায়ু তার কথা মতো তার ঠাকুরদার ঘড়িটা নিয়ে এসেছে। রূপোর ট্যাগ ঘড়ি, তার সঙ্গে ঝুলছে রূপোর চেইন। দেখুন তো কিরকম জিনিস। দিব্যি জিনিস। কোকেলভির বেশ নাম ছিল এককালে। কিন্তু সে জিনিস তো হলো না। এ তো কলকাতার তৈরি ঘড়ি। কিন্তু আপনি সত্যি এটা আমাকে দিচ্ছেন? উইথ মাই ব্লেসিংস এন্ড বেস্ট কমপ্লিমেন্টস। আপনার চেয়ে 3.5 বছরের বড় আমি, সুতরাং আমার কাছ থেকে আশীর্বাদ নিতে আপনার আপত্তি নেই নিশ্চয়ই? ফেলুদা ঘড়িটাকে রুমালে মুড়ে পকেটে রেখে টেলিফোনের দিকে এগোলো। কিন্তু ডায়াল করার আগেই রাস্তার দিকে দরজায় কড়াটায় নাড়া পড়ল। তবে সে দরজা খুলে দেখে গিরিনবাবু। ইনি কাল হিন্ট দিলেও সত্যি করে যে আজ আসবেন আর এত তাড়াতাড়ি যে আসবেন ভাবা যায় না। কাজে বেরিয়েছেন সেটা বোঝা যাচ্ছে পোশাক দেখে। কোট প্যান্ট, হাতে ব্রিফকেস। ভদ্রলোকের হাবভাব জন্মনে নার্ভাস। টেলিফোনে 10 মিনিট ডায়াল করেও লাইন পেলাম না। কিছু মনে করবেন না। মনে করবার কিছু নেই, টেলিফোন তো না থাকারই শামিল। কি ব্যাপার বলুন? কার কাছে যাওয়া উচিত ঠিক বুঝতে পারছিলাম না। পুলিশের উপর খুব ভরসা নেই, ফ্রাঙ্কলি বলছি। ঘটনাচক্রে আপনি যখন এসেই পড়লেন। সমস্যাটা কি? দাদার মাথায় গাছ পড়েনি। তাহলে? মাথায় বাড়ি মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আপনার দাদা যে বললেন গাছ পড়েছিল। কারণ দাদা মরে গেলেও তার নিজের ছেলের নাম প্রকাশ করবেন না। নিজের ছেলে? প্রশান্ত, বড় ছেলে, ছোটটি বিলেতে। কি করে প্রশান্ত? কি না করে সেইটে জিজ্ঞেস করুন। যত রকম গর্হিত কাজ হতে পারে। গত 3-4 বছরে এই পরিবর্তন। দাদা 2 ভাইকে সমান ভাগ দিয়ে উইল করেছিল। বৌদি মারা গেছে 70-তে। মাসখানেক আগে দাদা প্রশান্তর ব্যবহারে বিরক্ত হয়ে তাকে শাসায়, বলে তাকে উইলচ্যুত করবে, সব টাকা সুশান্তকে দিয়ে দেবে। প্রশান্ত আপনাদের বাড়িতে থাকে তো? থাকার অধিকার আছে, তার জন্য ঘর আছে আলাদা, তবে থাকে না। কোথায় থাকে বলা শক্ত। তার দল আছে, জঘন্যতম টাইপের গুন্ডা সব। আমার বিশ্বাস সেদিন ও খুনই করে ফেলত, যদি না সাংঘাতিক ঝড়টা এসে পড়ত। আপনার দাদা এই বিষয়ে কি বলেন? দাদা বলছে সত্যি গাছ পড়েছিল। সে জেনে শুনেও বিশ্বাস করতে চাইছে না যে তার ছেলে তার মাথার জখমের জন্য দায়ী। কিন্তু দাদা যাই বলুন না কেন, আমার নিজের ভাইপো হলেও বলছি, আপনি একটা বিহিত না করলে সে আবার খুন করার চেষ্টা করবে। নরেন বাবু যদি নতুন উইল করেন তাহলে তো আর তার ছেলের তাকে খুন করে কোনো আর্থিক লাভ হবে না। আর্থিক বিষয়টাই কি বড় কথা মিস্টার মিত্তির? সে তো খেপে গিয়েও খুন করতে পারে। প্রতিশোধের জন্য কি মানুষ খুন করে না? আর দাদা উইল চেঞ্জ করবে না, তার মাথার ঠিক নেই। অপত্য স্নেহ যে কদ্দূর যেতে পারে তা আপনি জানেন না মিস্টার মিত্তির। কদিন আমি কলকাতাতেই ছিলাম, কিন্তু আজ আমাকে একটু কলকাতার বাইরে যেতে হচ্ছে 2-3 দিনের জন্য ব্যবসার কাজে। তাই আপনার কাছে এলাম। আপনি যদি ব্যাপারটা একটু। মিস্টার বিশ্বাস, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি আরেকটা তদন্তে জড়িয়ে পড়েছি। আপনার দাদার একটা প্রোটেকশনের ব্যবস্থা করা উচিত নিশ্চয়ই, কিন্তু এটাও ঠিক যে তিনি নিজেই যদি জোর গলায় বলেন যে তার মাথায় গাছ পড়েছিল, তাকে কেউ হত্যা করার চেষ্টা করেনি, তাহলে পুলিশের বাবাও কিছু করতে পারবে না। আপনি আসুন। গিরিনবাবু অনেকদিন পরে রোদ ওঠা সকালের মেজাজটা বিগড়ে দিয়ে বিদায় নিলেন। ফেলুদা সোফা ছেড়ে উঠে গিয়ে টেলিফোনে নম্বর ডায়াল করল। সুরেশ সেনগুপ্ত ফেলুদার সঙ্গে একই কলেজে পড়তো। ফেলুদার বাড়িতে একটা প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনের শতবার্ষিকী সংখ্যা দেখেছিল, তার দাদার কপি। যদ্দূর মনে হয় বেরিয়েছিল 55-তে। সেটা ফেলুদার কাছে পাঠিয়ে দেবার জন্য অনুরোধ জানালো। ওরা চা খেয়ে বেরিয়ে পড়ল। 3 জায়গায় যাবার কথা আছে ফেলুদার: নরেনবাবু, বর্নন শেফার্ড আর পার্ক স্ট্রিট গোরস্থান। নরেনবাবুর নাম শুনে একটু অবাক হলো তপসে। জানতে চাইলে ফেলুদা জানালো, গিরিনবাবুকে মুখে যাই বলুক না কেন,
ওর কথাটা একেবারে উড়িয়ে দিতে পারছে না সে, কাজেই যাওয়া দরকার। তৃতীয় জায়গায় তপসী আর লালমোহনবাবু না গেলেও চলবে, তবে রাত্রের পাহারাটায় আজ ওদের নিয়ে যাবে ফেলুদা। ওর ভাষায় গোরস্থানে মাঝরাত্রির অ্যাটমসফিয়ারটা অনুভব করা মানে একটা অসামান্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া। নরেনবাবু যদিও শরীরের দিক দিয়ে অনেকটা সুস্থ, বললেন ব্যথা ট্যাথা প্রায় সেরে গেছে, কয়েকদিনের মধ্যে ব্যান্ডেজ খুলবেন। তবু ওর চাহনিটা ভালো লাগলো না, কেমন যেন শুকনো বিষণ্ণ ভাব। আপনাকে শুধু দু একটা প্রশ্ন করবার আছে, বেশি সময় নেব না। কিছু মনে করবেন না। আপনি কি কোনো তদন্ত চালাচ্ছেন? আপনি গোয়েন্দা জেনেই প্রশ্নটা করেছি। আপনি ঠিকই আন্দাজ করেছেন। সে ব্যাপারে প্রচুর সাহায্য হবে যদি আপনি সত্য গোপন না করেন। আপনি হাসপাতালে জ্ঞান হবার পর মুহূর্তে উইল সম্পর্কে কিছু বলতে চেয়েছিলেন। উইলের উল্লেখ কেন, সে সম্বন্ধে কোনো আলোকপাত করবেন কি? আমি আপনার কথার জবাব দিতে বাধ্য নই নিশ্চয়ই? নিশ্চয়ই না। তাহলে দেব না। বেশ, আমি অন্য প্রশ্ন করছি। জবাব দেওয়ার বা না দেওয়ার অধিকার কিন্তু আমার। 100 বার। বলুন। ভিক্টোরিয়া কে? ভিক্টোরিয়া? এখানে বলে রাখি, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। আপনার ব্যাগের ভিতরের কাগজগুলো আমি দেখেছি, তাতে একটি স্লিপে ও ও তো মান্দাত্তার আমলের ব্যাপার। আমিও প্রায় ভুলেই গিয়েছিলাম। আমি তখনও চাকরিতে, এক অ্যাংলো ইন্ডিয়ান কাজ করতে আমাদের অফিসে, নাটন, জিমি নাটন। বললে তার ঠাকুমার একগুচ্ছ চিঠি রয়েছে বাড়িতে। সে চিঠি আমি চোখে দেখিনি। এই ঠাকুমাই নাকি মিউটিনের সময় বহরমপুরে ছিলেন। তখন 5-7 বছর বয়স। চিঠিগুলো পরে লেখা, কিন্তু তাতে তার ছেলেবেলার অভিজ্ঞতার কথা বলা আছে। আজকাল তো ওইসব নিয়ে খুব বইটই বেরোচ্ছে, তাই নটনকে বলেছিলাম কিছু বিলেতি পাবলিশারের নাম দিয়ে দেব। সে নিজে এসব ব্যাপারে একেবারেই আনারি। দাঁড়ান, কাগজটা একটু বের করি। এই যে বোর্ন অ্যান্ড শেপার্ড, ওকে বলেছিলুম খোঁজ করে দেখতে পারে ওখানে ওর ঠাকুমার ছবিও পাওয়া যায় কিনা। আর এই যে পাবলিশারের নামের আদ্যাক্ষর। এই কাগজ আর তাকে দেওয়া হয়নি, কারণ নটনের জন্ডিস হয়। 1.5 মাস ট্রিটমেন্টে ছিল, তারপর চাকরি ছেড়ে দেয়। ঠিক আছে মিস্টার বিশ্বাস, শুধু একটা ব্যাপারে আক্ষেপ না করে পারছি না। কি ব্যাপার? আপনি ভবিষ্যতে কোনো লাইব্রেরির কোনো বই বা পত্রিকা থেকে কিছু ছিঁড়ে বা কেটে নেবেন না, এটা আমার অনুরোধ। আসি। ঘর থেকে বেরোবার সময় ভদ্রলোক আর ওদের মুখের দিকে চাইতে পারলেন না। এরপরে ফেলুদা নিজেই বাণীনন্দন স্ট্রিটে সুরীত সেনগুপ্তের বাড়ি গিয়ে একটা ঢাউস বই নিয়ে আসলো। ওর আর তর্সই ছিল না। বইটা প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনের শতবার্ষিকী সংখ্যা। সেটা ফেলুদা সারা রাস্তা কেন যে এত মন দিয়ে দেখলো, আর দেখতে দেখতে কেন যে বাড়তিনেক বোঝো ব্যাপারখানা বলল, সেটা কেউ বুঝতে পারল না। এরপর ফেলুদা বোর্ন অ্যান্ড শেফার্ডে ঢুকে 10 মিনিটের মধ্যে একটা বড় লাল খাম নিয়ে বেরিয়ে এলো। দেখেই বোঝা যায় তার মধ্যে বড় সাইজের ফটো রয়েছে। আর জিজ্ঞেস করতে সে বলল ছবিগুলো মিউটিনির। এমন রহস্যজনক ভাবে সে উত্তরটা দিল যে তপসী আর জটায়ু একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো, আর এটা বুঝে নিল ফেলুদার কথার মানে হচ্ছে ছবিগুলো নট ফর দ্য পাবলিক। গাড়িটা ঘুরিয়ে গোরস্থানের ঠিক সামনেই পার্ক করা হলো। তপসী আর জটায়ুকে রেখে ফেলুদা যখন গেট দিয়ে ভেতরে ঢুকলো, তখন দারোয়ান বরমদেও বেশ বড় রকমের একটা সেলাম ছুটল। দশ মিনিটের মধ্যে ফেলুদা ফিরে এসে ওকে বলে গাড়িতে উঠল। ঠিক হলো রাত 10টায় ওরা আবার এখানে ফিরে আসছে। তপসীর মন বলছে ওরা নাটকের শেষ অঙ্কের দিকে এগিয়ে চলেছে। ফেলুদার এত জায়গায় ঘোরা হয়েছে, রহস্যের পেছন পেছন সিকিম, লখনৌ, রাজস্থান, সিমলা, বেনারস, কোনোখানেই অ্যাডভেঞ্চারের কমতি পড়েনি। কিন্তু এই কলকাতাতে বসেই এমন একটা রক্তহীন করা রহস্যের জালে জড়িয়ে পড়তে হবে, এটা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি তপসী।
বিশেষ করে আজকের দিনটা। লালমোহন বাবু যেটা নাম দিয়েছেন ব্ল্যাক লেটার ডে, যদিও সেটাকে আবার বদলিয়ে করলেন ব্ল্যাক লেটার নাইট। লালমোহন বাবু এমনিতেই পাংচুয়াল। গাড়ি হবার পর মেজাজটা আরো মিলিটারি হয়ে গেছে। আগে কড়া নাড়তেন, এখন নক করেন। ফেলুদার তোপসে দুজনেই খেয়ে দিয়ে রেডি ছিল। আজ ফেলুদার সঙ্গে সঙ্গে তোপসেকেও হান্টিং বুট পরতে হয়েছে। তোপসেটা গত বছর কেনা, আর ফেলুদারটা 11 বছরের পুরনো। বোধহয় অবস্থাটা খুব ভালো নয়, কারণ বিকেলে ফেলুদা নিজেই শুকতলায় কি যেন সব মেরামতের কাজ করেছে। এখন তাকে খোঁড়াতে দেখে মনে হলো মুচিকি দিয়ে কাজটা করালেই ভালো হতো। এই বিপদের রাতে খোঁড়ালে চলবে কেন? ফেলুদার কাঁধে শান্তিনিকেতনী ঝোলা, তার ভেতর লাল খামের খানিকটা বেরিয়ে রয়েছে। ওর হুকুম মাফিক সবাই গাঢ় রঙের পোশাক পরেছে। ফেলুদা ঠিক করেছিল গাড়িটা গোরস্থানের গেট থেকে বেশ দূরে রাখবে। তোপসে আর জটাই এগিয়ে গেল। পেছনে ফেলুদা হরিপদ বাবুকে কি সব ইনস্ট্রাকশন দিল কে জানে। কিন্তু এটা ঠিক যে এই কদিনে হরিপদ বাবু ওদের কাণ্ড কারখানা দেখে আর কথাবার্তা শুনে রীতিমতো উৎসাহ পেয়ে গেছে। এটার হাবভাব দেখলেই বোঝা যায়। 3 মিনিটের মধ্যে ফেলুদা ফিরে এসে বলল, আপনার লাগ ভালো মিস্টার গাঙ্গুলি, আপনি এমন একটা ড্রাইভার পেয়েছেন। ভদ্রলোকে কাজের দায়িত্ব দিলে বেশ খানিকটা নিশ্চিন্ত হওয়া যায়। কি দায়িত্ব দিলেন মশাই? এদিকে গন্ডগোল না হলে দায়িত্ব নেই, আর হলে ওর উপর বেশ খানিকটা ভরসা রাখতে হবে। গেট খোলা কেন মশাই? পাঁচিলের উপর কাজ বসানো টপকানো রিস্কি, তাই এই ব্যবস্থা। কিন্তু বরংদেও আছেন কি? দারোয়ানের ঘরে টিম টিম করে বাতি জ্বলছে, কিন্তু সেখানে কেউ আছে বলে মনে হয় না। ওরা ঘরের আশপাশটা ঘুরে দেখল, কেউ নেই। পার্ক স্ট্রিট থেকে আসা আলোতে দেখা যাচ্ছে ফেলুদার ভ্রুকুটি। তার মানে সঙ্গে যা ব্যবস্থা হয়েছিল তাতে তার থাকবার কথা ছিল। ওরা সমাধির ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেল। বাতাস বইছে বেশ জোরে। স্যামুয়েল কার্টবার্ট থর্নহিলের সমাধিতে আশ্রয় নিল ওরা। এর নিচে বেদির উপরে চারিদিকে থাম আর মাথায় গম্বুজ। 3 জন লোক দিব্যি ঘাপটি মেরে থাকতে পারবে। ব্যাং ডাকছে, ঝিঝিও ডাকছে। একটা ঝিঝি বোধহয় ওদের পাশেই কবরে আস্তানা গেড়েছে। মেঘের কারণে সমাধিগুলো তালগোল পাকিয়ে চোখের সামনে একটা জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর মাঝে মাঝে যেই চাঁদ বেরোচ্ছে অমনি সমাধিগুলোর এক পাশে আলো পড়ে সেগুলো পরস্পর থেকে আলগা হয়ে যাচ্ছে। ফেলুদা পকেট থেকে একটা চকলেট বের করে ওদের দিয়ে নিজে দুটো মুখে পড়ল। তারপর ঝোলা থেকে একটা ছিপি আটা বোতল বের করে লালমোহন বাবুর দিকে এগিয়ে দিয়েছে। এটা ছড়িয়ে দিন তো একটু আশেপাশে। ছড়িয়ে? কার্বনিক অ্যাসিড সাপ আসবে না, চারদিকে হাত চারেক দূর অবধি ছিটিয়ে দিলেই হবে। যাক, নিশ্চিন্ত হয়ে গেল। সাপের ভয়টা মশাই ওই নাক পেলেও যায় না। ভূতের ভয় গেছে টোটালি। মিডনাইট। মিডনাইট কেন বললেন? আমি 2 মিনিট আগে হাত বাড়িয়ে আমার রিস্ট ওয়াচে আলো ফেলিয়ে দেখেছি বেজেছে 11:25। না, এমনি বলছি। মিডনাইটের একটা বিশেষ ইয়ে আছে তো। কি ইয়ে? খুবস্থানে মিডনাইট তো, তার একটা বিশেষ ইয়ে আছে। কোথায় যেন পড়েছি। তখনই ভূত বেরোয়। ওদের পাশে প্রায় সব শোনা যায় না এরকম হট শব্দে ফেলুদা হাতের আড়ালে দেশলাই জ্বালালো। তারপর হাতের আড়ালেই একটা চারমিনার ধরিয়ে হাতের আড়ালেই টান দিয়ে ধোয়া ছাড়লো। একটা গাড়ি থেমেছে। কত দূরে সেটা এত রাত্রে বোঝা যাবে না। দরজা বন্ধের শব্দ। তোপসে শরীর ঠান্ডা, গলা শুকনো, ঠোঁট চেটে ঠোঁট ভেজালো, কিন্তু ভেসল না। মন বলছে শব্দটা উত্তরে পার্ক স্ট্রিট থেকে নয়, পশ্চিমে রবিন স্ট্রিট থেকে আসছে।
ওদিকে গেট নেই, পাঁচিল আছে, পাঁচিলের উপর কাঁচ বসানো। ওদের চোখ তবুও লোহার গেটের দিকে। হয়তো গাড়ি অন্য কোথাও অন্য কোনো কারণে থেমেছে। কত বাড়িই তো রয়েছে আশেপাশে, হয়তো কেউ নাইট শো দেখে ফিরল। তা না হলে আর এই গাড়িটা নিয়ে ভাববার কিছু থাকে না। লালমোহনবাবু মুখ খুলতে যাচ্ছিলেন, ফেলুদা তোপসের কাঁধের উপর দিয়ে ওর কাঁধটা চাপ দিয়ে থামিয়ে দিল। ফেলুদা হঠাৎ দাঁড়িয়ে আছে, পেছনে দেয়ালের সাথে সেধিয়ে। তার সামনেই একটা থাম, চারিদিকে বাদুড়ে অন্ধকার। কেউ দেখতে পাবে না ওদের, কিন্তু ওরা তাদের দেখবে কি করে? যদি তারা এসে থাকে? দেখবার দরকার নেই, চোখেরও দরকার নেই, কাজ করবে কান। মাটি খোঁড়ার শব্দ, বেশ কিছুক্ষণ চলল শব্দ। ওরা রুদ্ধ শ্বাসে শুনল। শব্দ থেমে গেল। একটা আলো, দূরে দুটো ওবেলিস্কের ফাঁক দিয়ে ঘাসের উপর ক্ষীণ আলো, প্রতিফলিত আলো। আলোটা স্থির নয়, দুলছে, নড়ছে, খেলছে। টর্চের আলো আবার নিভে গেল। আবার গাড়িটার আওয়াজের অপেক্ষা করছে ফেলুদা। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। কোনো শব্দ আসছে না আর পার্ক স্ট্রিট থেকে। যে গাড়িটা এসেছিল সেটা থেমেই আছে। তাহলে ফেলুদা তোপসের হাতে তার ঝোলাটা দিয়ে ঘাসে নামলো। যেদিকে আলোটা দেখা গিয়েছিল সেদিকে এগিয়ে গেল। ভয় নেই, ওর পকেটে কোল্ট 32। মন বলছে শিগগিরই তার গর্জনে গোরস্থানের জমাট নিস্তব্ধতা খান খান হতে চলেছে। কিন্তু কই কই কোল্টের গর্জন? ওই যে গাড়ির শব্দ, দরজা বন্ধ হলো, স্টার্ট নিল, তারপর হুশ। আর বসে থাকা যায় না। ভয় করছে না, শুধু ভাবনা হচ্ছে। ভুল করলেন, তোমার দাদা ভুল করলেন। উঠে পড়ল ওরা। লালমোহন বাবুর বিড়বিড়ানিতে কান দেবার সময় নেই। ওরা এগুলো দ্রুত পায়। কবরের দেয়ালে হাত ঘষে ঘষে এগোচ্ছে। পায়ের তলায় কি যেন পড়ল, মৃদু শব্দ করে চেপটে গেল। পা সরিয়ে নিচের দিকে চাইল, চাঁদের আলো রয়েছে। হাতে তুলে নিল জিনিসটা। জার্মিনারের প্যাকেট, খালি না, অনেক সিগারেট আছে তার ভেতর, সব চ্যাপটা। ফেলুদা তোপসের আর কিছু মনে নেই, কেবল মুখের ওপর একটা চাপ আর লালমোহন বাবুর এক চিলতে আর্তনাদ। তোপসের জ্ঞান হবার পর প্রথম শুনতে পেল গাড়ির শব্দ। অন্ধকারের মধ্যে খোলা রাস্তা দিয়ে ছুটে চলেছে ওরা। গাড়ির পেছনে মাঝখানে বসে আছে তোপসে, ডান পাশে লালমোহন বাবু, বাঁয়ে একটা লোক। সামনে ড্রাইভারের মাথায় পাগড়ি, তার পাশে আরেকটা লোক। কেউ কথা বলছে না। ফেলুদা সে গাড়িতে নেই, সে কোথায় কে জানে। ফেলুদা ঝোলাটা তোপসের মাথার পেছনে কাচের সামনের তাকটায়। ঝোলার স্ট্র্যাপটা ওর গালের পাশ অব্দি ঝুলে আছে। আবার ঝিমুনি, আবার অন্ধকার। গাড়ির শব্দ মিলিয়ে এলো। এরপর আবার যখন তোপসে চোখ খুলল, তখন দেখে এটা একটা বৈঠকখানা। বসে আছে মখমলের সোফায়, বসে না, আজ শোয়া। ওর পাশেই লালমোহন বাবু, তার চোখ বন্ধ। তার ডান দিকের সোফায় বসে আছে ফেলুদা, তার মুখ গম্ভীর। কপালের ডান দিকে একটা অংশ কালো হয়ে ফুলে আছে। বায়ে ওদের দিকে মুখ করে দাঁড়িয়ে একটা লোক, তার হাতে রিভলভার, কোল্ট 32, নির্ঘাত ফেলুদারটা। আরো 3 জন লোক দাঁড়িয়ে আছে ওদের দিকে মুখ করে, কিন্তু কোনো কথা বলছে না। ওদের সামনে সবচেয়ে বড় কালো মখমলের যে সোফাটা, সেটা এখন খালি। মনে হয় সেটা কারোর অপেক্ষায় রয়েছে। এটা আলিপুরের কোনো হালের বাড়ি নয়,
এবারে আদ্যিকালের। ফেলুদার সঙ্গে এবার চোখাচোখি হলো। ওর চোখের ভাষাটা তো সে জানে বলেই ভরসা পাচ্ছে। ওর চোখ বলছে, ঘাবড়াসনি, আমি আছি। ঘোড়ের ঘন্টার শব্দের মতোই ভেসে এলো এক কণ্ঠ। গুড মর্নিং মিস্টার মিটার। কিছু মনে করবেন না এইভাবে ধরে আনার জন্য। ভাবলাম পেরিগাল রিপিটার সম্পর্কে যখন আপনার এতই কৌতূহল, তখন জিনিসটা আমার হাতে এসে পড়ার মুহূর্তে আপনি থাকলে হয়তো খুশি হবেন। 200 ইয়ার্স গ্রেভের মধ্যে পড়েছিল। উইলিয়াম কথাটা আমাকে আগে বলেনি, বলেছে তার কাছে পেরিগাল ঘড়ি আছে, অথচ আনবো করে দেরি করছে। তারপর চাপ দিতে বলল ঘড়ি আছে মাটির নিচে, তাই দেরি হচ্ছে। ডেড বডির পাশে পড়া ছিল, তাই বললাম বুরুশ দিয়ে ঝাড়ন দিয়ে সাফা না করে আমার কাছে আনবে না। ডেটলের পোঁছ দেবার কথাও বলেছি। আপনি কোত্থেকে জানলেন এই ঘড়ির কথা মিস্টার মিটার? 19 শতাব্দীর একটা ডায়েরি থেকে, যার ঘড়ি তার মেয়ের ডায়েরি। ডায়েরি? চিঠি না? না, ডায়েরি। আপনার সঙ্গে উইলিয়ামের পরিচয় নেই? উইলিয়াম নামে আমি কাউকে চিনি না। ও, তাহলে ডায়েরি পরেই আপনার ঘড়িটার উপর লোভ হয়েছিল? লোভ জিনিসটা আপনার একচেটিয়া মিস্টার চৌধুরী। আপনি মুখ সামলে কথা বলবেন মিস্টার মিটার। সত্যি কথা বলতে আমি মুখ সামলাই না মিস্টার চৌধুরী। আমার উদ্দেশ্য ছিল ঘড়ি যাতে গডউইনের কবরই থাকে, আপনার মতো লোকের হাতে। এই যে চলে এসেছে, দ্যাটস মাই বয়। কিন্তু व्हाट इज दिस? विलियम साहब को बुलाओ और वो रिवॉल्वर दो हमको। स्काउंडरेल, स्वीटलर, এই ঘড়ি নিয়ে এসেছো তুমি কবর খুঁড়ে? যা পেয়েছি তাই এনেছি মিস্টার চৌধুরী। আপনাকে ঠকিয়ে কি আমি পার পাবো? আপনি এত বড় এক্সপার্ট। তাহলে চিঠির কথা কি মিথ্যে? তা কি করে জানবো মিস্টার চৌধুরী? এই তো সেই চিঠি, দেখুন না। হাসির কি পেলেন আপনি মিস্টার মিটার? আপনার এত নাটকীয় আয়োজন সব ভেস্তে গেল দেখে হাসি পেল মিস্টার চৌধুরী। আমার নাটক কি শেষ হয়ে গেছে ভেবেছেন মিস্টার মিটার? আসল ঘড়ি যে আপনার কাছে নেই তার কি বিশ্বাস? আপনি তো গোরস্থানে অনেকবার গেছেন, আজও উইলিয়ামের আগে আপনি পৌঁছেছেন। আপনার কাছে ঘড়ি থাকলে সেই ঘড়ি হাত না করে আমি ছাড়বো? আপনি যেখানে সেটা লুকিয়ে এসেছেন সেখান থেকে আপনাকেই সেটা বার করে দিতে হবে মিস্টার মিটার। আর যদি ঘড়ি নাও থাকে, এই চিঠি যদি মিথ্যে হয়, তাহলেও যে আপনাকে ছেড়ে দেব এটা কি করে ভাবছেন? আপনার সব ব্যাপারে নাক গলানোর অভ্যাসটা যে আমার পক্ষে বড্ড অসুবিধাজনক মিস্টার মিটার। কাজেই নাটক ফুরিয়েছে কি বলছেন? নাটক তো সবে শুরু। আপনি ভুল করছেন মিস্টার চৌধুরী। নাটক এখন আমার হাতে, আপনার হাতে নয়। এই মুহূর্ত থেকে নাটকটা আমি চালাবো। আমি বিচার করব আপনাদের দুজনের মধ্যে কার অপরাধ বেশি, আপনার না যিনি উইলিয়াম বলে। ঘরে তোলপাড় ব্যাপার। উইলিয়াম একটা প্রচন্ড লাফ দিয়ে তার সামনে দাঁড়ানো মিস্টার চৌধুরীর চালাকে এক খুশিতে ধরাশায়ী করে বাইরের দরজার দিকে ধাওয়া করছে। চৌধুরীর রিভলভারের গুলি তাকে হাত দুয়েকের জন্য মিস করে দরজার বাঁ দিকের একটা দাঁড়ানো ঘড়ির কাচের ডায়াল খান খান করে দিল। আর সবাইকে অবাক করে সেই সঙ্গে শুরু হয়ে গেল সেই জখম ঘড়ির ঘণ্টার ধ্বনি। উইলিয়ামকে ধরতে আরো দুজন লোক ছুটছে, কিন্তু তারা বেশি দূর যেতে পারল না। তাদের পথ আটকেছে কয়েকজন সশস্ত্র লোক। তারা এবার উইলিয়াম সমেত সকলকে নিয়ে বৈঠকখানায় ঢুকলো। সামনের ভদ্রলোককে দেখে বলে দিতে হয় না, ইনি পুলিশ ইন্সপেক্টর, সঙ্গে আরো 5 জন পুলিশ কনস্টেবল। আর সবার পেছন দিয়ে সাগ্রহে উকি দিচ্ছে লালমোহন বাবুর ড্রাইভার হরিপদ দত্ত। সাবাস হরিপদ বাবু। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। এবার কাইন্ডলি আপনি আপনার নিজের জায়গায় গিয়ে বসুন তো।
নাটকের বাকি অংশটা দেখার সুবিধা হবে। আর তাছাড়া আপনাকে কালো মখমলে মানায় বড্ড ভালো। আর মিস্টার উইলিয়াম, আপনার চুল আর গোঁপটাতে কিন্তু আপনাকে হুবহু আপনার প্রপিতামহের মতো দেখাচ্ছে। ও দুটো খুলবেন কি দয়া করে? এবার বলুন তো, আপনার পুরো নামটা কি? কেন, আমার নাম কি আপনি জানেন না? আপনার এখন দুটো নাম জানা যাচ্ছে। এই দুটো জুড়েই বোধ হয় আপনার আসল নাম উইলিয়াম গিরীন্দ্রনাথ বিশ্বাস, তাই না? অন্তত প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনের গোল্ড মেডেলিস্টদের তালিকায় তো তাই বলছে। আর আপনার ভাইয়ের নাম বলছে মাইকেল নরেন্দ্রনাথ বিশ্বাস। ভিজিটিং কার্ডের এমটা হয়ে যাচ্ছে মাইকেল, তাই না? আপনারা বাংলা নামটা ব্যবহার করতেন বলেই বোধ হয় নরেনবাবু ভিজিটিং কার্ডে MN না ছেপে NM ছেপেছিলেন, তাই না? আপনার দাদা আপনাকে কি বলে ডাকেন মিস্টার বিশ্বাস? তা আপনার কি প্রয়োজন? আপনি যখন বলবেন না তখন আমিই বলছি। উইল বলে ডাকেন আপনার দাদা আপনাকে। হাসপাতালে জ্ঞান হবার পর তিনি আপনার নাম উচ্চারণ করেছিলেন দুবার, তাই না? দেখুন তো গিরিন বাবু, এদের চেনেন কিনা? এই ছবি হয়তো আপনাদের বাড়িতেও নেই, কিন্তু বর্ন অ্যান্ড শেপার্ডে ছিল স্বামী স্ত্রীর ছবি, যাকে বলে ওয়েডিং গ্রুপ। চিনতে পারছেন এদের? ইনি হচ্ছেন পার্বতীচরণ অর্থাৎ PC বিশ্বাস, আপনার প্রপিতামহ। ইনি যে খ্রিস্টান হয়েছিলেন সেটা তো তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। আর এই মহিলাটি হচ্ছেন থমাস গডউইনের নাতনি। ওই চিঠিটা যিনি লিখেছিলেন তিনি ভিক্টোরিয়া গডউইন। এই ভিক্টোরিয়া আপনার প্রপিতামহের মতো একজন নেটিভ খ্রিস্টানকে ভালোবেসে তার ঠাকুরদার বিরাগ ভাজন হয়েছিলেন, কিন্তু মৃত্যুশয্যায় টম গডউইন ভিক্টোরিয়াকে ক্ষমা করে যান। তার 1 বছর পরই পার্বতীচরণ ভিক্টোরিয়াকে বিয়ে করেন। তার মানে হচ্ছে এই যে কলকাতায় একটি নয় দুটি পরিবারের সঙ্গে টম গডউইনের নাম জড়িয়ে রয়েছে, একটি রিপন লেনে আর একটি নিউ আলিপুরে। আর আশ্চর্য এই যে দুজনের কাছে এমন দলিল রয়েছে যাতে টমাসের ঘড়ির উল্লেখ রয়েছে। এক হলো ভিক্টোরিয়ার চিঠি আর আরেক হলো টমাসের মেয়ে শার্লট গডউইনের ডায়েরি। আপনার কি রেসের মাঠে যাবার অভ্যেস আছে মিস্টার বিশ্বাস? আমার কাছ থেকে টাকা আগাম নিয়ে সব ঘোড়ার পিছনে ঘুরিয়েছে, আর এখন কবর খুঁড়ে বুক কেলভির ঘড়ি এনে হাজির করছে। অকর্মা কথাকার। তার মানে টম গডউইনের একটি গুণ আপনি পেয়েছেন, আর সে কারণেই বোধহয় এত বড় ঝুঁকিটা নিয়েছিলেন। মিস্টার মিত্র, আপনি ভুলে যাচ্ছেন 100 বছর পেরিয়ে গেলে কবরের ভেতরের কোনো জিনিসের উপর কোনো ব্যক্তি বিশেষের আর কোনো অধিকার থাকে না। ওই ঘড়িটা আর টম গডউইনের সম্পত্তি নয়। সেটা আমি জানি মিস্টার বিশ্বাস, ও ঘড়ি সরকারের সম্পত্তি, আপনারও নয়। কিন্তু কথাটা হচ্ছে আপনার অপরাধ তো শুধু ঘড়ি চুরির চেষ্টা নয়, অন্য অপরাধও যে আছে। কি অপরাধ? দেখি তো, এই বোতামটা আপনার ওই কোটটা থেকেই পড়েছে কিনা, যে কোটটা আপনি 2 দিন আগে হংকং লন্ড্রি থেকে নিয়ে এলেন। দেখুন, মিলে যাচ্ছে। তাতে কি প্রমাণ হলো? এটা খুলে পড়ে যায় গোরস্থানে। আমি তো আর অস্বীকার করছি না, আমি ওখানে গিয়েছিলাম। আমি যদি বলি এটা আপনার কোট না আপনার দাদার কোট, তাহলে স্বীকার করবেন কি? কি আবল তাবল বকছেন আপনি? আবল তাবল আমি বকছি না মিস্টার বিশ্বাস, আপনি বকছেন। কাল আমার বাড়িতে এসে বকেছেন, আবার এখানে বকছেন। এই কোট আপনার দাদার, এটা পরে তিনি গোরস্থানে গিয়েছিলেন সেই ঝড়ের রাতে। গিয়ে দেখেন গডউইনের কবর খোঁড়া হচ্ছে, আপনি রয়েছেন। তিনি আপনাকে বাধা দিতে যান, আপনি তার মাথায় বাড়ি মারেন, তিনি অজ্ঞান হয়ে যান। আপনি হয়তো তাকে মেরেই ফেলতেন, কিন্তু সেই সময় ঝড়টা আসে, আপনি পালাতে যান, গাছ পড়ে। আপনি কি আমার দাদাকে মিথ্যাবাদী বানাতে চান? তিনি বলেছেন তার মাথায় গাছের ডাল পড়ে। গাছের ডাল ভেঙে পড়ে আপনার পিঠে, আপনার গায়ে কোট ছিল না। পিঠের জখম ঢাকবার জন্য আপনি দাদার কোট খুলে নিজে পরেন, কোটের বোতাম ছিঁড়ে যায়, পকেট থেকে মানিব্যাগ পড়ে যায়, আপনার নিজের পকেট থেকে রেসের বই। আপনার দাদা আপনাকে বাঁচানোর জন্য অনেক মিথ্যে বলেছেন গ্রিন বাবু, কারণ তিনি আপনাকে অত্যন্ত বেশি রকম স্নেহ করতেন। আর আপনার সব ঘড়িতে একসঙ্গে 12টা বাজলে কেমন শোনায় সেটা শোনার আর সুযোগ হলো না মিস্টার চৌধুরী। হবে হয়তো একদিন। ডাকার পর লালমোহন বাবুর জ্ঞান ফিরল।
তিনি যে এর ফাঁকে আবার হুঁশ হারিয়ে নাটকের আসল দৃশ্যটাই মিস করে গেছেন সেটা এতক্ষণ কেউ বুঝতেই পারেনি। ওরা তিনজনে এখন বসে আছে পেনেটের গঙ্গার ঘাটে। চৌধুরীর বাড়ি থেকে মিনিট 5 পথ এই ঘাট। হরিপদবাবু অক্ষরে অক্ষরে ফেলুদার নির্দেশ পালন না করলে কি দশা হতো কে জানে। একজন লোকের কতখানি দায়িত্ব জ্ঞান থাকলে তবে ওদের গাড়ির পেছন ধাওয়া করে এসে শটান গিয়ে থানায় খবর দেয়, সেটা ভাবতেই অবাক লাগছে। গাড়ি কেনার ফলটা আশা করি টের পেলেন। মোক্ষম ভাবে আপনার গাড়ির উপর অনেক অত্যাচার হয়েছে এই 3 দিনে। আজ শহরে ফিরে দুটো জায়গায় যাবার পর আর বেশ কিছুদিন ও গাড়ির ওপর আর জুলুম করব না। দুটো জায়গা মানে? এক হলো নরেন বাবুর বাড়ি, তাকে খবরটা আর সেই সঙ্গে চিঠিটা ফেরত দেওয়া দরকার। আর দ্বিতীয়? সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান। আবার এর জন্য জুত করে লড়তে পারলাম না লোকগুলোর সঙ্গে, এটা যথাস্থানে ফেরত দিতে হবে না? ফেলুদা তার বাঁ পায়ের হান্টিং বুটটা খুলে তার ভেতরে হাত ঢুকিয়ে প্রথমে বার করলো তার তৈরি ফলস চুপতলা, যার তলায় খোপ, যার মধ্যে তুলোর মোড়কে লুকিয়ে আছে একটি আশ্চর্য জিনিস। এত হুলস্থুল কাণ্ডের মধ্যেও যা শুধু কাঁচটি ছাড়া আর সবই অক্ষত অটুট রয়েছে। ফেলুদার হাতে ঝুলছে টমাস গডউইনকে তার রান্না করার জন্য দেওয়া লখনৌয়ের নবাব সাদাত আলীর প্রথম বকশিস। ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ কারিগর ফ্রান্সিস পেরিগালের তৈরি রিপিটার পকেট ঘড়ি। 200 বছর তার মালিকের কঙ্কালের পাশে ভূগর্ভে থেকেও তার জৌল সূর্যের প্রথম আলোতে এখন ওদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আর আজকে শুনলাম সত্যজিতের লেখা ফেলুদার কাহিনী গোরস্থানের সাবধান। গত 2 পর্ব নিয়ে শেষ হলো আজকে। আর এতে যারা অভিনয় করেছেন, যে নাট্যরূপ দিয়েছেন, কলাকুশলী যারা আছেন তাদের নাম বলবো এখন। গোরস্থানের সাবধানে নাট্যরূপ দিয়েছেন ও নির্দেশনা দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড ডিরেক্টর খালিদ। যারা অভিনয় করেছেন ফেলুদার এই কাহিনীতে গোরস্থানের সাবধানে তাদের নাম বলছি: প্রত্যয়, অরণ্য শান্ত, মাজারুল ইসলাম শান্ত, মঞ্জু, জেমস টুটুল মন্ডল, ইয়াহিয়া লোবান, জাহিদ, আপেল আর ইয়াহিয়া।